কিরে, টম বিড়ালকে নাকি দু চোখে দেখতে পারিস না? আমি সামনে এলেই নাকি রাগে তোর চোখ মুখ কলিজা ফুসফুস সব তেলে বেগুনে জ্বলে। এবার শেষমেশ এই অভদ্র বাদরটার গলাতেই মুক্তোর মালাটা পরিয়ে দিলি তো। অবশ্য আমি বলেই পেয়েছিস, অন্য কেউ তার কপালে জুটতও না, তাই আমাতেই রক্ষা। ঘন ঘন শ্বাস নিচ্ছে টম, মানে আমাদের গল্পের নায়ক তামশির। খুব জোর হাঁপাচ্ছে, অথচ কথাটা বলি বেশ ভাব নিয়ে হাসত। এদিকে জেফার, আমাদের গল্পের নায়িকা, যার এই 3 অক্ষরের নামখানা তার হুটোপুটি কাজকর্মের সুবাদে বেশ ছোটবেলা থেকেই পুরো কাজিন মহলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আপাতত সেই জেফার নামের কাটছাট করে হয়ে গেছে জেরি। আমাদের সেই জেরি লাল টুকটুকে বউ সেজে মাথায় একটা বড় ঘোমটা টেনে অনেকক্ষণ যাবৎ বসে আছে ফুলে ফুলে সাজানো খাটের মধ্যভাগে। কাজিন মহলের বাকি বদমাইশদের দলটা তো এতক্ষণ টমকে ছাড়ছিলই না। টম যে কত যুদ্ধ করে ওর এই বহু প্রতীক্ষিত গড়টা এসে হাজির হতে পেরেছে তা শুধু বেচারা টমই জানে। এই পুচকে জেরির জন্য নাকি তার হৃৎপিণ্ডটা ছটফট করছে, মানে ভাবলেই তো অবাক লাগছে। সেই ছোট্ট থেকে যাকে একটু একটু করে বড় হতে দেখেছে, কথায় কথায় রাগ কিল খুশি মাথায় গাঁটটা মারা, নিজে যেচে টিমটি খাওয়া, ভুলেও টমের কোনো দোষ লোকের সামনে বলে দিলে সেদিনের জন্য ওকে পুরো বাড়ি তাড়িয়ে মারা, আবার কখনো বা আগামাথাবিহীন বেহুদা মজা করে আবারও আবল তাবল খেতাব পাওয়া। এসবের মধ্যেই কখন যে এই 5 ফুটের পিচ্ছি নাকের ডগায় রাগ জমিয়ে রাখা মিষ্টি জেরিটা ওর মনের ভেতর চুপ করে ঢুকে গিয়ে টুপ করে দরজা বন্ধ করে দিয়ে বসে পড়েছে, তা ভেবে তো তামশির নিজেই বেশ অবাক। আর এখন তো ওর সেই মন ঘরে অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ, একেবারেই নিষিদ্ধ। দরজা জানালা শুদ্ধ একটা তালাবদ্ধ। টম নিজের ধৈর্য হারাচ্ছে। উফ, জেরিটা এখনো কেন মুখখানা তুলে দেখছে না ওকে? টম যে ওর বউ বউ মুখটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে উতলা হয়ে চেয়ে আছে নানান ফুলে সাজানো খাটের দিকে, যেখানে লাল টুকটুকে বউ সেজে জেরি বসে আছে। ভাবলে তামশিরের যেমন সুখ সুখ লাগছে, তেমনি অদ্ভুত লাগছে। কাজিন মহলের বাকি সবাই এতদিন ওকে বেশ করেই খোঁজাতো। বয়সে ওর চেয়ে ছোট 2 জন ইতিমধ্যে এই শুভ কাজটা সেরে ফেলেছে বিধায় সবগুলো ইনি বিনিয়ে ফোরন কাটত। বলতো, তুই কবে বিয়ে করে বউ আনবি? সেই টেনশন করতে করতে তো আমাদের সুগার লেভেল ব্লাড প্রেশার সব হইয়া যাইবে রে। শালা বুইরা হয়ে যাবি না এভাবে আর কতদিন? আমরা বেঁচে থাকতে তোর বিয়ে বউ বাচ্চা দেখে যেতে পারবো, নাকি আবেদ আলী হয়ে থেকে যাবি শালা টম বিড়াল? অথচ এভাবেই দিন রাত শালা শালা করে খোঁচাতে থাকা ওদেরই 14 গোষ্ঠীকে, নানা আন্ডা বাচ্চা শুদ্ধ 14টা ভাই বোনকে আজ একচেটিয়াভাবে শালাশালি বানিয়ে ছেড়েছে তামশির এক চুটকিতেই। আর সবচেয়ে বেশি বাদর অভদ্র বলে চেঁচাতে থাকা কাজিন মহলের সেই পিচ্ছি জেরি কিনা এখন ওর নামে অধিকারভুক্ত। জেরির সাথে নাকি আজ থেকে টমের জীবন যুদ্ধ শুরু হলো। একই ছন্দে, একই সুরে, একই ঘরে। আহা, মন জুড়ে তার উত্তালতাময় হাওয়ারা শীষ বাজিয়ে যাচ্ছে। অবশেষে তাহলে বাকি ভাইদের মতো ওরও আজ বাসর হতে চলেছে। ধুর, আর যে তর সইছে না জেরিটা কখন নিজে থেকে ওকে কাছে টেনে নেবে। কাজিন মহলদের সব ভাই বোনদের মধ্যে জেফার, মানে আমাদের জেরি হচ্ছে বোনদের মধ্যে সবচেয়ে ছোট। আর জেফারের ভাই সফরের পরে ভাইদের মধ্যে বড়র দিক দিয়ে তামশির, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলা যায়, কারণ এরই সমবয়সী আরো 2টা ইতর প্রাণী দলভুক্ত আছে ওদের শয়তানদের দলে তথা কাজিন মহলে। তবে বুদ্ধিতে তাদের সবার চেয়ে এগিয়ে এই পাজি ছেলে টম রীতিমতো ঘোল খাইয়ে ছাড়ত এতদিন কাজিনগুলোকে। শুধু বড় ভাই সফরকে বাদ দিলে বাকি একটাও আজ পর্যন্ত ওর হাত থেকে ছাড় পায়নি। তাই ওরাও সুযোগের সন্ধানে থাকতো এই ধূর্ত টমটাকে বাগে আনার। আজ বিয়ের উসিলায় সুযোগ বুঝে সেই মোক্ষম সময়টাই পেয়ে গেছে ওরা। সব কয়টা মিলে ঘোর ষড়যন্ত্র করে তারই শোধ নিয়েছে হারে হারে। ভাবা যায়, প্রথমে বিয়ের সময় চোখের একদম সামনে বসিয়ে রেখেও বউয়ের মুখটাই দেখতে দেয়নি শালাশালিগুলো। 10 হাতের ঘোমটা আর 3 ফুটের ফুলের দেওয়াল দিয়ে আটকে দিল। আল্লাহ,
কি ভয়টাই না ধরিয়ে দিয়েছিল মনে। কাকে যে বিয়ে করেছি তা নিয়েই তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম তখন। ভাগ্যিস সব কয়টা জোড়া রংধনুকে গুনে নিয়েছিলাম। এরপর খুব কাছেই বসে থাকা জেরিটার কবুল বলাটা কান খাড়া করে শুনে তবেই বুঝেছিলাম, না, শয়তানগুলো আমারটাকে দিয়েই কবুল বলিয়েছে। ধরে প্রাণ ফিরেছিল আমার। তারপর আবার শয়তানগুলো আটকে দিয়েছিল সিঁড়ির কাছে। নিজেরাই প্ল্যান করে জেফারকে কোলে তুলে ঘর পর্যন্ত আনতে বলে হাতিয়ে নিয়েছে একটা বড় অ্যামাউন্ট। আমার কবুল বলা বউকে কোলে তুলতে নাকি আমার আবার টাকা দেওয়া লাগবে। আর এখন ঘরে ঢোকা নিয়ে সাপে নেউলের যে যুদ্ধটা লাগিয়েছিল, উফ, কোনো রকমে ছাড়া পেয়েছি। নেহাত আজ আমি বরবেশে ছিলাম, ভদ্রতা বলেও একটা ব্যাপার আছে তো নাকি, তাই শয়তানগুলোর ঠিকঠাক কোনো ব্যবস্থা না করেই ছেড়ে দিয়েছি। ভোরটা হতে দে, এর সত্য সে আমি পরে তুলেই ছাড়ব। তৈরি থাকিস। এক একটাকে গুনে গুনে হেস্তনেস্ত যদি না করেছি তো আমার নামও তামসির ফিরোজ নয়। ব্যাস, ডিসিশন ফাইনাল মনে মনে ভেবে নিল তামসির। তবে আপাতত জেফারের দিক থেকে কোনো সারা শব্দ না পেয়ে তামসির আবার বলল, ওই, কিছু বলছিস না কেন? আমার গলায় ঝুলে পড়ে আমাকে কামড়ানোর কথাটা তাহলে সত্যি সত্যি ভেবেই বলতি? তার মানে সবটাই তোর প্রি প্ল্যান্ড? ছি ছি, এইটুকুনি বয়সে তোর মনে মনে যে এইগুলো ছিল তা তো আগে বুঝি নাই রে জেরি। ব্যাস হয়ে গেল। এই রাতেও টমের দিকের প্রথম খোঁচা দেওয়া শেষ। পুচকি জেরি কি সেটা হজম করে নেবে নাকি? এমনটা আবার কখনো হয়েছে? এবার তো তাহলে জেরির পালা। দেখা যাক এই টম অ্যান্ড জেরির জবরদস্ত ফাইট ওরফে ওয়েডিং নাইটে আর কি কি হয়। জেফার খানিক তাচ্ছিল্য স্বরে বলল, আমার বই গেছে। নেহাত সফর ভাই এসে এমনভাবে বলল যে আমি না করার কোনো স্কোপই পেলাম না। তুমি নিশ্চয়ই আমার সফর ভাইকে কিছু একটা করে জাদু করেছো, তাই না? নইলে ভাই কি করে রাজি হয় এই বিয়েতে? তোমার মতো একটা বাদর ছেলেকে কামড়াতে আর গলায় ঝুলতে আমার বই গেছে। জেফার কথাটা বলেই একটু মুখ ভেঙচি দিল তামসিরকে। মনে মনে বলল, অনেক জ্বালিয়েছো আমাকে বেটা টম। আমি অত সহজে হাতে আসছি না। বিয়ে করেছি বলে কি আমি চুপ হয়ে যাব নাকি? বরং আমি তো বেড়ালের গলায় ঘন্টা বেঁধেছি। এখন থেকে তুমি আমার, তাই তোমার গতিবিধি আমার আঙুলে পাজি ছেলে। এই জেরি আগে নাকে দড়ি দিয়ে একটু খেলাক তোমায় টম বিড়াল। না না, শুধু বিড়াল নয়, বাদরও বটে। দুইটাই স্যুট করে এই ছেলেটাকে। জেফার মজার ছলে এই কথাটা বলেছে তামসিরকে। কারণ মতো জানে তামসির এসব খোঁচা হজম করার জন্য অল টাইম রেডি। পাজি টম বলে কথা, পাজিটা নিশ্চয়ই সবসময়ের মতো এখনো হেসে উড়িয়ে দেবে ওর এই বেহুদা খোঁচাটাকে। উল্টো এবার জেরিকে আরও একটু জ্বালাতন করতে দৌড়ে খাটের ওপর এসে একটানে ওর ঘুমটা সরিয়ে নিজেও পাটা খোঁচা দিতে বলবে। আরে ধুর, মাথা খারাপ নাকি? তোর ভাইকে কেন আমি জাদু করতে যাব? আমার জন্য কি মেয়ের অভাব পড়েছে? জাদুতে কাবু তো আমি তোকে করেছি। কি রে, হোসনি কাবু, নাকি আমার প্রেমে বেকাবু হয়েছিস? এই দুটোর এমন খোঁচা পাল্টা খোঁচাতেই চলতেই থাকে। আর সাথে যদি থাকে ওদের পুরো শয়তানদের দল, তাহলে আর দেখতে হয় না। এই তো সেদিন কাজিন মহলদের সবগুলো শয়তান একত্র হতেই তামসির পেছনে লেগেছে এক একটা। কাউকে পাঞ্জায় হারিয়ে দিচ্ছে তো কাউকে বুদ্ধিতে। মেয়েগুলো তো তখন থেকেই হাঁ করে গিলছে তামসিরের সেসব মেনলি অ্যাটিটিউডগুলো। চোখের পাতাও ফেলতে চাইছে না যদি এর মধ্যে তামসির আবার কোথাও উধাও হয়ে যায়। এমনিতেই সব সময় পায় না ছেলেটাকে, মাঝে মধ্যে হুট করে এসে হাজির হয়। তাই যতটুকু সময় সামনে থাকে পলক ফেললে যদি কিছু মিস করে ফেলে। এমন সময় জেফার চেঁচাতে চেঁচাতে দৌড়ে এলো ওদের রুমে, যে এতক্ষণ পড়াশোনা করে বিদ্যাসাগর থুকু বিদ্যানদী হওয়ার প্রতিজ্ঞা নিয়ে বসেছিল বলে এমুখ হয়নি। যদিও এটা আপাদমস্তক ঝুটামুটা বাহানা বই কিছুতেই নয়। মূলত এই তামসিরের মুখোমুখি হবে না বলেই সে এমুখ হয়নি মোটেও। তবুও শেষ পর্যন্ত আর ছাড় পেল কই। দেখা হতেই মেয়েটার চেঁচিয়ে দৌড়ে আসার কারণ উন্মোচিত হওয়ার আগেই তামসির বলে বসল, ওরে আমার টুকে পাশ করা শিক্ষিত ইঁদুর, এতক্ষণ কই ছিলি?
তোকে না দেখতে পেয়ে তো সবার হাটের কানারোগ হয়ে গেল। আমাকে বলছে কিনা বুড়ো হয়ে গেছি। তোর ইঁদুরের ধারালো চোখ দিয়ে ঠিক করে দেখে বলতো আমি এখনো কতটা জওয়ান। তামসিরের কথায় সবগুলো নড়ে চড়ে বসল। কাজিন তানিশা বলল, তামসির ভাই, ইঁদুরের দাঁত ধারালো হয় শুনেছি, চোখও ধারালো থাকে এটা তো শুনিনি। সোহেল ওর মাথায় গাঁটটা বেড়ে বলল, তো এখন শুনে নে বলদ, না না গাধি। ওর কথার আগামাথা কবে ছিল যে আজ থাকবে? তামসিরের কিন্তু ওদের এসব উটকো আলোচনায় ধ্যান নেই মোটে। তার সমস্ত ধ্যান জ্ঞান এখন সামনে দাঁড়িয়ে থাকা জেফারের দিকে। ছোট করে বলল, টম আপাতত তার জেরির পাল্টা খোঁচা খাওয়ার অপেক্ষায়। কারণ তামসির ভালো করে জানে সে মোটেও এই মুহূর্তে নিজের সুনাম নয়, বরং এক চামচ বদনামি শুনতে যাচ্ছে। তবে সে তো অল টাইম রেডি সেসবের জন্য। তাই জেরিকে উত্তরের জন্য তাগাদা দিল। কিরে বল। জেফার এক মুখ ভেঙচি কেটে বলল, যাওয়ার না ছাই। ওই তো বাগানের উল্টো দিকে দুটো চুল পেকে গিয়েছে, হাই হ্যালো করছে সবাইকে। ওর কথা শুনে পুরো গেস্ট রুমটায় একটা ছোটখাটো বোমা বিস্ফোরণ হয়ে গেল বলে মনে হচ্ছে। সবাই এক সুরে বলে উঠল, কি পাকা চুল? হাড়ির খবরটা হাটের ভিড়ে বলে দেওয়ায় জেরির মুখ জুড়ে রহস্য রাজ্য জয়ের হাসি। হাড়ির খবরটা হাটের ভিড়ে বলে দেওয়ায় জেরির মুখ জুড়ে রাজ্য জয়ের হাসি। তবে টমের মুখের দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে জেরির গ্যাস বেলুনের মতো হাসি ফুটো বেলুনের মতোই চুপসে গেল। তামসির রুমের সবাইকে উদ্দেশ্য করে বলল, গাধার মতো এত সস্তা রিয়াকশন দেওয়ার কি আছে? চুল পাকাটা যে একটা ন্যাচারাল অ্যানাটমিক্যাল প্রসেস, সেটা কি তোদেরকে এখন বিজ্ঞান বই খুলে পড়াতে হবে? ধমক খেয়ে সবগুলো আপাতত মুখ টিপে হাসছে। কারণ জেরি ফিল্ডে নেমেই প্রথম বলে সিক্সার মেরে দিয়েছে। তামসির জেরির দিকে বিরক্তি সূচকে তাকিয়ে বুক থেকে বলল, ওই তোর ওই দুটো কি চোখ নাকি এক্সরে মেশিন? বলতো, যা দূর হ চোখের সামনে থেকে, নয়তো আমার ওই হাই হ্যালো বলা পাকা চুলগুলো আজ সারাদিনে তোকে দিয়েই বাঁচিয়ে নেব। রাজি তুই? জেফার বলল, এখন ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিতে চাইছো? কিন্তু আমি তো কোথাও যাব না, এখানেই থাকবো, নইলে তুমি আমার ভাই বোনগুলোকে জ্বালিয়ে মারবে। হাবিব বয়সে তামসিরের সমবয়সী। ও বিস্ময় কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এই যে রে, তুই কি করে দেখলি যে ওর কানের উল্টো দিকের চুল পাকা? এটা তো আমরা এতক্ষণ ওর সাথে বসে থেকেও খেয়াল করিনি। খুব কাছ থেকে না দেখলে তো বোঝাও যাবে না। তামসির বাঁকা হেসে বলল, নে এবার জবাব দে। এবারের কেঁচো খুঁড়তে কেউটেটা তাহলে আমি বের করি? জেফারের ছোট কাকি লিয়া ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই রে, এখানে যে ঢিল পাটকেল চলছে বলে মনে হচ্ছে আমি কি খুব সিরিয়াস কিছু মিস করতে যাচ্ছি? সোহেল বলল, হ্যাঁ মামি, দারুণ জমে উঠেছে। এই এতক্ষণে শুরু হলো আমাদের টম অ্যান্ড জেরির যুদ্ধ। জানো জেরি আসতে না আসতেই ছক্কা পাঞ্জা খেলে দিয়েছে। তামসিরের চুল, ও মাগো। আর বলতে দিল না মাফিন। ওর পেটে একটা চিমটি কেটে ওকে ওখানেই থামিয়ে দিল। এগিয়ে এসে কাকির হাত থেকে স্ন্যাক্সের ট্রে নিয়ে ওনাকে বিদায় করে দিল কৌশলে। নইলে ইনি যে আবার সুযোগ পেলেই এনার বাপের বাড়ির জমিদারির ঢাক পেটানো শুরু করলো বলে। তাই বিদায় করতে পারলেই শান্তি। তবে জেরিও বুঝলো এবারও নিজেই ফেসে যাচ্ছে ধীরে ধীরে। তীর যে এবার তার দিকে। এরই মধ্যে ওর সমবয়সী দৌলত আবারও একই প্রশ্ন করল। জেরি কোনো রকমে নিজের গা বাঁচাতে বাকিদের উদ্দেশ্য করে বলল, বলে দৌড়ে পালালো ওই রুম থেকে। আর একটু হলে তো এবার নিজেরই হাতে হাড়ি ভাঙতে যাচ্ছিল। ইদানিং যে ওর চোখ দুটো ওর সাথেই বেইমানি করতে থাকে সেটা তো আর কাউকে বলা যাবে না, ভুলেও না। তামসি যখন ঘুমিয়েছিল তখন যে ও চুপি চুপি ঘুমন্ত বিড়ালটাকে দেখতে গিয়ে এই খুদখানাও দেখে ফেলেছে তা তো প্রাণ থাকতে এই মৌমাছির দলটাকে বলতে পারবে না। নইলে এক্ষুনি তো সবগুলো হামলে পড়ে অ্যাটাক করতে তীরে ফুরে আসবে। জেফার চলে যেতেই তামসিরকে এবার পেয়ে বসলো সব কয়টা মিলে। বেশ বলল,
মামু, এ জীবনে বোধহয় তোর কপালে আর বিয়ে নাই রে। তোর এই খুতের কথা তো আমাদের জানাই ছিল না। ভাগ্যিস জেরিটা সবসময়ের মতো এবারও তোকে বাউন্সারটা দিল। তামসির মনে মনে বিড়বিড় করে বলল, আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর খামতিগুলো শুধু তোরই চোখে পড়ে? খুব শখ না আমার খুদ ধরিয়ে দেওয়ার? এমন ব্যবস্থা তোর করব যে খুব তাড়াতাড়ি তুই আমার খুদগুলো সবার আড়াল করে চলবি সব সময়। আমার সব দোষ আমি তোকে দিয়ে কাটাবো, দেখে নিস তুই। ওর ভাবনার মাঝেই হারিফ বলল, ভাই, এই জেরি তো তোর বিয়েতে সবচেয়ে বড় বাধারে। পাত্রী পক্ষের কাছে তোর মান ইজ্জতের তান্দুরি বানিয়ে রেখে দিবে। ওর জন্যই তো কোনোদিন বিয়ে হবে না, দেখিস। তামসির কটমট করেই তাকিয়ে বলল, কেন হবে না? কি কমতি আছে আমার? বরং তোদের সব কয়টার চেয়ে বেশি হ্যান্ডসাম দেখতে আমি। কোনো সন্দেহ আছে? থাকলে থাকুক, তাতে আমার কি? তামসিরের আত্মগরিমা মার্কা কথা শুনে সবগুলো এগিয়ে এসে তামসিরকে পা হতে মাথা পর্যন্ত স্ক্যান করতে শুরু করলো। তামসির ওদের কাণ্ড কারখানা দেখে এক ধমক দিয়ে বলল, কি দেখিস? তোকে চোখে কম দেখিস? ওখান থেকে কি দেখা যায় না? তাহলে যা গিয়ে দাঁতের ডাক্তার দেখা। ওরা চেঁচিয়ে বলল, দূর শালা, বিয়ের চিন্তায় কে মাথাটাও গেছে। চোখে কম দেখলে চোখের ডাক্তারের কাছে যেতে হয়, দাঁতের না। তামসির গা ছাড়া ভাব নিয়ে বলল, যাক, ওদের মাথা ঠিক আছে কিনা ওইটাই যাচাই করলাম। এখন যা ভাগ এখান থেকে। তামসির একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, তোদের পালা শেষ হলে যা, তোদের ওই পুচকে জেরিটাকে পাঠিয়ে দে। মাথাটা ধরে গেছে তোদের বাকুম বাকুম শুনতে শুনতে। এবার ওই পুচকে ইঁদুরের কিচকিচ শুনে মাথা ধরাটা আরেকটু বাড়াই, তাও ভালো। তবু তোরা বসে বসে মাথা না খেয়ে এখান থেকে দূরে গিয়ে মর। জাবির বলল, কেন, জেরিকে দিয়ে কি হবে? আরও কয়েকটা খুদ খুঁজে বের করতে হবে। তাহলে আমাদেরকে বল, তোর সেসব লুকানো খুদ খুঁজে পেতে পারি। জেরি পায় আর আমরা পাবো না, তা কি আবার হয় নাকি? তামসির একটু রহস্যময় হেসে বলল, ও যা পারবে তোরা তার এতটুকু পারবি না। যা ভাগশালা, নয়তো আমার বিয়েতে বিনা দাওয়াতে খাটিয়ে মারবো সবগুলোকে। খাবার তো পাবি না, উল্টো। হারিফ বলল, তার তো তোর মতো বাদরকে কে বিয়ে করবে? তোর যা মেজাজ, তুই সারা জীবন যৌবন নিয়ে আইবুড়োই থেকে যাবি, মিলিয়ে নিস। চম রাগে দাঁতে দাঁত খিচে বলল, অভিশাপ দিচ্ছিস? ঠিক সময়ে আমার বিয়ে না হলে কিন্তু শেষমেশ তোদের ঘরে গিয়ে মেয়ে ডাকাতি করে আসবো। তখন ঠেলা সামলাতে পারবি তো? প্রথমবার কথাটা শুনে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। কারণ এই বেটা যদি আসলে এমন কিছু করে বসে, কোনো বিশ্বাস নেই, যা বলে তাই করে ছাড়ে। এমনিতেই কাজিন মহলে থাকা মেয়েগুলো তামসির বলতেই অজ্ঞান। শুধু ওই জেরি ছাড়া আর সবগুলোই তো কি চোখে হারায়। জেরিটাই যা একটু পারে একে দাবিয়ে রাখতে, যদিও কেন পারে তা আগে ওরা বুঝতেও পারতো না। তবে বাকিগুলো তো সব এই লৌহ মানবের জন্য চুম্বক স্বরূপ। কিন্তু এমন কিছু হলে যে তুলকালাম কাঁধে হয়ে যাবে। ওদের পুরো বংশ এর আগে এমন কিছু করার সাহস কেউই করেনি। পরিবারের মধ্যে বিয়ে কখনোই নয়। তবে সেই অসাধ্যটাই সাধন করে ছেড়েছে এই ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন তামসী। তার জন্য ঝামেলাও যে কম হয়েছিল সেটাও নয়। তবে কথার দৃঢ়তা আর নিজের অনুভূতি এক করে ঠিক ওই জয় করে নিয়েছে পুরো পরিবারকে। থাক সেসব কথা, পরে না হয় সে বিষয়ে আরও জানা যাবে। তবে আপাতত কাজিনগুলো পরিবারের নিয়মের কথা ভেবে নিয়ে তামসিরের কথাটাকে পাত্তা না দিয়ে মশা তাড়ানোর মতো করে মুখের সামনে হাত নাড়িয়ে বলে উঠল, চেষ্টা করে দেখলেই পারিস, তবে চান্স পাবি না। আমাদের ঘরের মেয়ে তো কাছে দেবই না শালা। খেক শিয়ালের নাতি, যতই আমাদের গরকা মুরগি ধরার জন্য সুক সুক করিস না কেন, বড়রা তোর এসব সুকসুকানির বিদ্যাঙ্গুলি দেখাবে, তখন বুঝবি। আবার কি দিচ্ছে দেখ শালা, হুমকিবাজ একটা। তামসির আর কথা বাড়ালো না, শুধু বাঁকা হেসে বলল, আকাশে চাঁদ উঠলে তা তোরাও দেখতে পাবি।
বলতে বলতে বেরিয়ে গেল রুম থেকে। এইরকমই চলতে থাকে এদের মাঝে। শুধু কোনো একটা বাহানায় পুরো কাজিন মহল কোনোভাবে এক হতে পারলেই হয়। ঘরে মৃদু আলোর ডিম লাইট জ্বলে যাচ্ছে ভাবলেশীন। সাদা শেরওয়ানি পরিহিত তামশিরের থেকে গুনে গুনে 6 হাত দূরে লাল টুকটুকে বৌরূপী জেফার। তবে এবার বোধ হয় সেই দূরত্ব ঘুচিয়ে দিয়ে তামশির জেফারকে পাটা খোঁচা দিয়ে বলবে, আরে ধুর, মাথা খারাপ নাকি? তোর ভাইকে কেন আমি জাদু করতে যাব? আমার জন্য কি মেয়ের অভাব পড়েছে? জাদুতে কাবু তো আমি তোকে করেছি। আমার লুক, স্টাইল, ইন্টেলিজেন্সি আর সাথে কিছু সবকিছু দিয়ে কাবু করেছি তোকে। কি রে, হোসনি কাবু নাকি আমার প্রেমে বেকাবু হয়েছিস? বলেই যে খানিক দুষ্টুমিতে মেতে উঠবে ফাজি ছেলেটা, তা ভাবতেই জেফারের লজ্জা লজ্জা লাগলো। উফ, তখন থেকে ইয়া বড় ঘোমচার আড়ালে থেকেই কথা বলছে জেফার। একে তো চৈত্র মাসের ভ্যাবসা গরম, তার উপর এই এত বড় ঘোমচা। ঘরের চলমান এসিটা আর যেন কিছুতেই শীতলতা দিতে পারছে না ওকে। আসলে এই রাতটা নিয়ে উষ্ণ অস্থিরতাও তো কম নেই ভেতরে ভেতরে। তার ভেতর সামনে থাকা ওই পুরুষটার প্রতি তীব্র আকর্ষণ, সবটা মিলিয়ে আর এভাবে ঘাপটি মেরে থাকতে ভালো লাগছে না জেফারের। তাই এবার একটু মাথা তুলে একবার দেখতে চাইল তামশিরের মুখটা। কবুল বলার সময় ওই শয়তানের দলটা পেছনে লেগেছিল বলে তো ঠিকঠাক তাকাতেও পারেনি। সুদর্শন বাদরটাকে বর্ষা যে কেমন লাগছে তা দেখার ইচ্ছেটা কয়েকদিন ধরেই তো অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর মতো খুব লাফাচ্ছে ওর মনের মধ্যে। তাই মুখ তুলে চোখে চোখ রেখে এবার দেখতে চাইল। তার জীবনে হঠাৎ বসন্তের ন্যায় অনুভূতি জাগানো টম বাদরটাকে। কিন্তু জেফার মাথা তুলে যা দেখল তাতে ওর চোখ রীতিমতো ছাড়া বড় হয়ে গেল। বুকটা কেমন ধক করে উঠল ওর, কারণ একজোড়া চোখ ওর দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে চেয়ে আছে এই মুহূর্তে। যেন এক্ষুনি রাগের তোপে সেই চোখ থেকে বেরিয়ে আসবে ভেতরে থাকা কালো মণিজোড়া। জেফার কিছু বুঝতে না পেরে ভয়ে ভয়ে বিছানা ছেড়ে নেমে পড়ল। তামশিরের কোনো প্রতিক্রিয়া বা পরিবর্তন না দেখেও ভীত পায়ে এগিয়ে গেল তামশিরের দিকে। একটু কাছাকাছি গিয়ে দাঁড়াতেই তামশির মুখ খুলল এবার। ও, তার মানে তোর ভাই সফর না বললে তুই এই বিয়েটা করতিস না? শুধুমাত্র ওকে না বলতে পারিসনি বলে তুই আজ সবার সামনে আমার নামে কবুল বলেছিস? শুধুই তোর ভাইয়ের কথার মর্যাদা রাখতে তুই এখন আমার বাড়িতে, আমার রুমে এই সাজানো ফুলের বিছানায় বসে আছিস বউ বেশে। আমি তোর কাছে কিচ্ছু ম্যাটার করি না। কথাটা বলে তামশির ওর 2 হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতরটা কেমন যেন ছ্যাপ করে উঠল। কোনো এক অসহনীয় ঝড় শুরু হলো বক্ষ সুরঙ্গে। জেফারের তাচ্ছিল্য ভরা কথাটুকু ওর সহ্য হচ্ছে না। 1-2 দিনের কথা তো নয়, তামশিরের ছোট থেকে ছোট খুঁতগুলো কেবল জেফারের চোখেই ধরা পড়ে। বাকিরা কেউ দেখতেই পায় না। অবশ্য কারণও আছে, ছেলেটা নিজের দিক থেকে বড্ড নিখুঁত। বাইরে থেকে চট করে ওর মধ্যে কোনো দোষ খুঁজে পাওয়া মুশকিল, শুধু এই জেরির কাছে ছাড়া। ঠিক কোনো না কোনোভাবে এই মিস্টার পারফেক্ট টমের এতটুকু হলেও খুদ সকলের প্রিয় স্পাই ক্যামেরা জেরির নিকট ধরা পড়েই যেত। টম জানে মানে ওকে যদি ওর দোষগুণ সমেত কেউ সামলাতে পারে তবে তা এই জেরি। ওই যে একটা কথা আছে না, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। যেখানে বাকিরা সবাই ওর প্রশংসায় হামেশাই বিমুগ্ধ থাকতো, সেখানে এই জেরিটা তার টম বিড়ালের পিছু নিয়ে ওকে বাগে ফেলার চেষ্টা করত। কখনো যদি বা পারত, তা কখনো আবার নিজেই নাস্তানুবুদ হয়ে ফিরত। তবু হাল ছেড়ে দেওয়ার পাত্রী তো সে নয়। ওর এই পাশাপাশি থাকাটাই তামশিরকে আলাদা এক অনুভূতি দিত। একটা পর্যায়ে এসে তামশির বুঝতে পারল ওর এই জেরিকেই চাই। অন্তত 1 লাখ সময়ে ওর দোষ খুঁজে বের করার উসিলাই হলেও তো পাশাপাশি কাছাকাছি থাকবে সবসময়। সেই থাকাটাই তামশিরের নিঃসঙ্গ জীবনে খুব করে প্রয়োজন। এমন করেই ধীরে ধীরে তামশিরের অনুভূতিগুলো রূপ নিল অনুরক্তিতে। তাই বরাবরই জেফারের প্রতি একটা আলাদা জায়গা ছিল আছে তামশিরের মনে। অথচ জেফারের মনে কি ওর জন্য কোনো জায়গাই নেই, তৈরিই হয়নি কখনোই। জেফার যে ওকে লুকিয়ে লুকিয়ে দেখত, ও আশেপাশে না থাকলে 2 চোখ ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক শুধু ওকেই খুঁজে ফিরত, তা তো তামশির স্পষ্টই বুঝত। সেদিনও তো জেরি লুকিয়ে ওর ঘুমন্ত মুখটার দিকে চেয়েছিল পলক শূন্য দৃষ্টিতে। তামশিরটা
বুঝতে পেরেও সেদিন চোখ খুলে কিছু বলতে পারেনি ওকে, পাছে জেরিটা লজ্জা পেয়ে আর ওর সামনেই না আসে। এমন হাজারটা উপায়ে জেরির মনের অব্যক্ত কথাগুলো বুঝে নিত টম, আর বুঝতো বলেই নিজের অনুভূতিগুলোকে সেও প্রশ্রয় দিয়ে গেছে। পুরো পরিবারের অমতের কথা জেনেও ও এগিয়ে গিয়েছে ও সবসময় পেছনে লাগা জেরির দিকে। আগে পাশে থাকা তো হোক, ভালোবাসাটা না হয় ধীরে ধীরে আকৃতি পাবে, সেই সাথে আশাটাও, কাছে আসাটাও। কিন্তু জেরি এটা কি বললো এখন? জেরি কি ওকে কখনোই ভালোবাসেনি? যেই টান, যতটা আকর্ষণ টম অনুভব করে তার কিছুই কি জেরির অনুভব হয় না? সবটাই কি শুধু ওর বাচ্চা ছাড়া আর কিছুটি নয়? তামসিরের বুকে যে বড্ড ব্যথা হচ্ছে, অসহ্য রকমের ব্যথা। তাই তো না সইতে পেরে ওসব কড়া কথাগুলো শুনিয়ে দিল জেফারকে। জেফারও বোকার মতো ফ্যালফেল চেজ থেকে শুনল তামসিরের চড়া গলার কথাগুলো। এখন জেফারেরই মনে হচ্ছে ও এটা কি বলে ফেললো। তামসির যে ওকে পুরোটাই উল্টো বুঝলো। জেফার নিজেও যে মনে মনে এই শয়তান বাদর ছেলেটাকে ভীষণভাবে অনুভব করতে শুরু করেছে তা তো তামসিরকে এখনো বলাই হয়নি। ছোট থেকে এই ছেলেটাকে যতটা নিবিড়ভাবেও পর্যবেক্ষণ করেছে, ছায়ার মতন পাশে পাশে থেকেছে, তা অন্য কারোর বেলায় তো কিছুতেই করতো না। যদিও ছোট থেকে পিছু লাগার মতলবেই নজরদারি করত, কখনো ভালোটাও দেখতে পেয়েছে তো কখনো লুকানো দোষগুলো চাইতে না চাইতেই চোখে পড়ে গেছে ওর। ছেলেটা যে কতটা নিখুঁত, কতটা বুদ্ধিধর আর শিক্ষায় দীক্ষায় উন্নত চিন্তাধারার তা ক্ষণে ক্ষণে মুগ্ধ করেছে জেফারকে। মুখ ফুটে বলে না কিছুই, তাই বলে চোখে যে পড়েনি আর মনে যে ধরেনি তা তো নয়। অন্য কোনো ছেলের কথা তো ওর মাথায় বা মনে আসেই না কখনো, অথচ সে বরাবরই উল্টোটাই বুঝিয়ে গেছে তার টমকে। তার উপর এইমাত্র জেফার আচমকা যেই ধাক্কাটা তামসিরকে দিল, তাতে এখন ছেলেটার মনের অবস্থাটা যে কি হলো তা ভেবে জেফারেরই কান্না পাচ্ছে খুব। নিজেকে শুধরে নিতে বলল, না মানে তামসির ভাই, আমি না আসলে কথাটা ঠিক ওভাবে। আর কিছু বলা হলো না। দুই পা এগিয়ে এলো তামসির, একেবারে ওর মুখোমুখি হয়ে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, কিভাবে বলেছিস ওইটা বাদ, আগে আমার কথার উত্তর দে চুপচাপ। তুই আমার জন্য এই বিয়েটা করিসনি, সবার কথায় বাধ্য হয়ে তুই আমাকে বিয়ে করেছিস। আমার জন্য তোর কোনো ফিলিংস নেই? যদি এটা সত্যি হয় জেফার, তাহলে আমি তামসির এই মুহূর্তে এই বাসরের আসর বন্ধ করব। আমার সাথে কি ফাইজলামো করার জন্য এখনো এখানে বসে আছিস তুই? এখন যদি রাত না হতো তাহলে আমি এক্ষুনি তোকে তোর বাপ ভাইয়ের কাছে ছুঁড়ে ফেলে দিয়ে আসতাম। হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, একটা রাতেই তো ব্যাপার। কাল সকাল হতেই তোকে আগে বিদায় করব। আমার চোখের সামনে থেকে দূর হ। আর বলে শেষ করতে পারল না তামসির। সামনে দাঁড়ানো নতুন বউ বেশি জেফার জর্জর করে কেঁদে ফেলল। প্রচন্ড রাগ, ক্ষোভ, অভিমান নিয়ে বলে উঠল, চুপ করো তুমি, জোরে একটা চড় লাগাবো তোমার, শয়তান তামসির ভাই। তোমার কথা শুনে আমি অবাক হচ্ছি। আমাকে লোক দেখিয়ে কবুল বলে আত্মীয় স্বজনদের খাইয়ে বিয়ে করেছো কি বাবা ভাইয়ের বাড়িতে ছুঁড়ে ফেলে আসার জন্য? বিয়ের পর কি মেয়েরা বাবা বাড়ি থাকে? তাহলে আমি কেন থাকবো? খবরদার বাজে ছেলে। আর যদি এসব বলেছো না, এখন থেকে এটা আমার বাড়ি, এটা আমার রুম, শুনেছো তুমি? আর এই যে বাসার সাজানো দেখছো ফুল দিয়ে, আমার ভাই বোনেরা সব মিলে কত কষ্ট করে সুন্দর করে সাজিয়েছে। এটা আমার বাসর, তুমি পণ্ড করার কে এগুলো? শেষের কথাটা বলে নিজের মুখে হাত চাপল জেফার। রাগের চোটে কি সব বলে ফেলছে সে। পুরো রুমে শত শত ফুলের গন্ধ, মিষ্টি সুবাস ছড়াচ্ছে। ঘরের হালকা আলো আর খোলা জানালা পেরিয়ে আসা মৃদুমন্দ বাতাস তিনতলার রুমটাকে আরো খানিকটা মোহময় করে তুলেছে। সেই সঙ্গে শুভ্র পর্দাগুলোর বেসামাল উড়াউড়ি তো আছে, তবে আপাতত এই মন মাতানো সৌন্দর্য উপভোগ করার মতো কোনো পরিবেশ নেই পুরো ঘরটায়। কারণ ঘরের ভেতরে থাকা প্রাণ দুটি একে অপরকে মান, অভিমান, ক্রোধ, ক্ষোভ খোঁচা পাল্টা খোঁচাতে মত্ত। তামসির এখনো ওর দিকে চোখ বড় বড় করেই তাকিয়ে আছে, যেন ক্রোধে ফুঁসছে। গলার স্বর আরো গম্ভীর করে বলল, কি বললি? আরেকবার বল। জেফারের মুখটা হা হয়ে গেল। ভাবলো আরেকবার বলবো কি আরেকবার বলবো? তামসির ভাই কি বাসরের কথাটা আবার শুনতে চাইছে? না না,
আমি আর সে কথা মুখে আনতে পারবো না, খুব লজ্জা লাগছে তো। তামসির আবার বলে উঠল, কিরে বল, কি বললি? জেফার একটুখানি শুকনো ঢোক গিল, গলা শুকিয়ে আসছে মেয়েটার। তামসিরের হাব ভাব বেশ বুঝলাম, না আর কোনো উপায় নেই। ওইটা আবার বলে দিলেই হয়তো এখন এই ছেলের রাগটা একটু কমবে। এতটাই তো না নাছরবান্দা এই টম। তাই গলার স্বর যতটা সম্ভব নিচু করে মিনমিন করে বলল, ঠিকই তো বললাম, এটা তো আমারই বাসর। তবে ওর উত্তর শুনে তামসির বোধহয় সন্তুষ্ট হতে পারেনি। রাগ তো কমলই না, বরং আরো একটু গলা চড়িয়ে বলল, হুম, এটা না, এর আগে কি বললি? জেফার অবাক হতবাক হলো। মানে তামসির ভাই এটা শুনতে চায়নি? তাহলে কি শুনতে চাইছে? এর আগে আবার কি বলেছিলাম? তামসির থমকে উঠল। বল। ধমক খেয়ে জেফার এবার মগজের চাষ শুরু করলো। একটু ভাবতেই মনে পড়লো, আমতামতা শুরু করে বলল, মনে পড়েছে, এই বাড়ি আমার বাড়ি আর এই রুম আমার রুম। হ্যাঁ, এটাই বলেছি। কথাটুকু বলে হাফ ছেড়ে বাসলো মেয়েটা। যাক বাবা, শেষমেশ মনে তো পড়েছে। অথচ তামসিরের চোয়াল আরো শক্ত হলো এবার। ওভাবেই জেফারের আরো কাছে এগুতে লাগলো। তামসিরের ক্ষুব্ধ চাহনি দেখে জেফার বেচারি ভয়ে পিছিয়ে যেতে লাগলো। সামনে দাঁড়িয়ে থেকে এই ছেলেটা এখন ক্ষেপে কেন আছে জেফার তাই বুঝতে পারছে না। তবে কিছু করতেও তো পারছে না। ছেলেটা যে এগোচ্ছে তো এগোচ্ছেই, থামবে না নাকি? আচমকা অনভ্যস্ত অনুভূতিতে জেফারের দোপাট্টাটা লুটিয়ে পড়লো মেঝেতে। টালমাটাল পায়ে পিছিয়ে যেতে যেতেই ওর পিঠ ঠেকলো ইটের প্রাচীরে। কাপা গলায় কিছু বলতে যাবে, তখনই শুনতে পেল, সবার আগে কি বললি? ওইটা আরেকবার শুনতে চাইছি। বুঝতে পারছিস না? দাঁতে দাঁত চেপে বলল তামসি। জেফার এবার বিরক্ত হলো, আপন মনে বিড়বিড় করে বলল, ধুর বাবা, কথা কি পানির কলের লাইন নাকি নাকি বিদ্যুৎ বিলের লাইন যে কে আগে আর কে পরে তা মনে রাখতে হবে? সবার আগে কি বলেছিলাম তাকে মনে রেখে বসে আছি নাকি আজব? মনে মনে তামসিরের বংশ উদ্ধার করে দিলেও মুখ ফুটে কিছু বলতে সাহসে কুলাচ্ছে না। তাছাড়া তামসির এখন জেফারের এতটাই কাছে যে ওর ক্রোধিত ঘন নিঃশ্বাসের শব্দ জেফার শুনতে পাচ্ছে। খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকায় লোকটার চোখের দিকে চোখ রেখে তাকানোও যাচ্ছে না। ওই চোখগুলো যে ইদানিং বড্ড অগোছালো করে তোলে জেফারকে। কেমন একটা ঘোর ঘোর লাগে তার ওই চোখগুলোর দিকেই তাকালে। হৃদয় ঘরে লুকিয়ে রাখা ইচ্ছেগুলো যেন অবাধ্যতা করতে চায় তখন। জেফার দ্রুত নিজের চোখ বন্ধ করে ফেলল, নিচু গলায় বলল, আমার মনে নেই তো প্রথমে কি বলেছি? তুই আমাকে জোরে চর লাগাবি বলেছিস, আর এখন বলছিস তোর মনে নেই। তামসিরের চোখে মুখে রাগী ভাব আরো বাড়ল, গলায় চরম তেজ। জেফারের এবার মনে পড়ল রাগের মাথায় তখন এরকম কথাটা বলেছিল। তা খেয়াল হতেই কৈফিয়ত কিছু বলতে চোখটা একটু খুললেও তামসিরের তীব্র অগ্নিদৃষ্টির দাপটে আবারও বন্ধ করে ফেলল। বাপরে, কি ভয়ানক সে দৃষ্টি! জেফার বেশ আহত কণ্ঠে বলল, সরি তামসি ভাই, আর কোনোদিনও বলবো না। অথচ তামসির ওর সরিকে তুড়ি মেরে উড়িয়ে দিল। ঘোর আপত্তি জানিয়ে বলল, হুম, সরি তো আমি শুনবো না। চর লাগাবি বলেছিস, চর লাগা। জেফার এবারে বিস্ময়ে চোখ খুলে ফেলল, বলল, কি বলছো এসব? আমি রাগের মাথায় তখন একটা কথা বলে ফেলেছি, তাই বলে তুমি আমার সাথে অমন করবা? প্রথম দিকের কথাগুলো তো আমি সিরিয়াসলি বলিনি। ভাবলাম তুমি বুঝি আমাকে উল্টো বোকা বানিয়ে এইসব কথাকে হেলায় উড়িয়ে যাবে। সব সময় তো তাই করো, আজই আমার সাথে এমন করছো। তুমি খুব খারাপ তামসির ভাই, খুব খারাপ তুমি। বলেই মুখ ঘুরিয়ে রইল। চোখ থেকে দুফোঁটা পানিও ততক্ষণে গড়িয়ে পড়ছে মেয়েটার কোমল গাল বেয়ে। ওদিকে তামসিরের মধ্যে ঠিকই ওর জবাবটা পেয়ে গেছে, আর ওর বুঝতে বাকি নেই জেফার ওর জন্য কিছু ফিল করে কিনা। সবসময় এক পুচকে জেরিকে বিরক্ত করা পাজি টমটাই যে জেফারের কাছে খুব প্রিয় তা বুঝতে পেরে তামসিরের এতক্ষণের অশান্ত তপ্ত বুকটা শান্ত হলো এবার। মন জুড়ে তার খেলে গেল প্রেমময় সুখের শীতল বাতাস। তবুও সামনে থাকা এই পিচ্ছি মেয়েটাকে না রাগালে ওর ভালোই লাগে না। তার উপর এই দুটো টম এন্ড জেরি বলে কথা। জেফারের গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুটুকু নিজের হাতে মুছে দেওয়ার তীব্র ইচ্ছে হলেও আপাতত সেই ইচ্ছেটাকে নিজের মধ্যে খুব কষ্ট করেই চেপে গেল তামসি। জেফারকে আরো খ্যাপানোর জন্য বলল, হ্যাঁ আমি আসলেই খুব খারাপ, এই জন্যই তো বলছি জোরে একটা চর লাগা।
বলে তামশির ওর গাল এগিয়ে দিল, সেই সাথে চোখ জোড়াও বন্ধ করে নিল। ও ভাবছে এই পুচকে জেরিটা রাগী হলেও বেশ ছিচকাদুনি টাইপের আছে। জেফার যখন আরও একটু ভয় পেয়ে জুড়ে কান্না শুরু করবে, তখনই সে জেফারকে নিজের বুকের সাথে মিশিয়ে নেবে পরম আদরে। এই মেয়ে তো আর নিজে থেকে বুকে লুটিয়ে পড়বে না, তাই এছাড়া আজকের এই শুভ রাতটা শুরু করার কোনো শুভ টেকনিক আপাতত মাথায় আসছে না দুষ্ট টমের। আবার ভাবছে সত্যি সত্যি রাগে কামড়েই না দেয় এই জেরি। এমনিতেও ওর দাঁত তো আবার 30টা, তার উপর আবার গজদন্তি। তবে কিউট আছে জেরিটা, ভেবে নিজের মতন মুচকি হাসটা, তবে তা জেফারকে লুকিয়ে। এদিকে জেফার কিছুই বুঝতে পারছে না। ও সন্দিহান হয়ে ভাবছে এখন এই সিচুয়েশন থেকে আমি বেরটা হব কিভাবে। আল্লাহ, কেন যে মুখ দিয়ে এই চর লাগানোর মতো বেহুদা কথাটা বের হয়েছিল। তামশির আবার বলল, ওই নে শুরু কর। এ কি মুশকিলে পড়া গেল রে বাবা। তামশিরের ধমকে দরদর করে ঘামছে মেয়েটা। এরকম পরিস্থিতিতে আগে কখনো তো পড়েনি সে। এদিকে তামশির অধৈর্য হয়ে উঠছে। কাঁদছে না কেন এখনো পুচকে ইঁদুরটা। আরো জোর দিয়ে বলল, কিরে তুই লাগাবি নাকি উল্টো আমি তোকে? ব্যাস, ধমকে বলতে দেরি অমনি সঙ্গে সঙ্গে গালের মধ্যে সপাটে কিছু একটা অনুভব করলো তামশির। একটুখানি শব্দও হলো। এতে কয়েক মুহূর্তের জন্য তামশির যেন স্ট্যাচু হয়ে গেল। জেফারের রমন কাণ্ডে চমকে গিয়ে অবাকতার দৃষ্টিতে চোখ মেলে তাকিয়ে রইল ওর খুব কাছে দাঁড়িয়ে থাকা জেফারের দিকে। আর জেফার সে তো কাজটা করে নিজের মুখ মাথা দুটোই নিচু করে আছে এখন। আচম্বিত কি করে ফেলেছে তা ভেবে জাফার নিজেকেই নিজে চর মারতে চাইছে মনে মনে। ওর বুদ্ধি কি হাঁটুতে গিয়ে ঠেকেছে নাকি? তামশির ভাই কি বলল কে জানে। একটু আগে যেন একটা ছোট মোটো দুর্যোগ বয়ে গেছে পুরো রুমটায়। নিশ্চুপ রুমের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। শুধু দুজন মানুষের ঘন নিঃশ্বাসের শব্দ আর পাশের দেয়ালে ঝুলতে থাকা ঘড়ির কাঁটাগুলোর টিকটিক ছাড়া অত বড় ঘরটায় আর কোনো শব্দের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। একেবারেই নির্জনতা বিরাজ করছে, যেন কোথাও কেউ একটু আওয়াজ করলেই ভয়ানক কিছু একটা ঘটে যাবে এখন। অন্তত এদের দুজনকে দেখে তো এই মুহূর্তে তেমনটাই মনে হচ্ছে। তামশির অবাক হতবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে এখনো ভাবছে, জেফার এটা কি করলো? ও সত্যি সত্যি এই কাজটা করে বসলো? সেই পিছু লাগা জেফার যে আমাকে সবসময় শয়তান, বাদর, অভদ্র বলে গালাগালি করতে থাকে, সেই পিচ্চি মেয়েটা এটা করলো। জেফার হয়তো তামশিরের গালে চটটা লাগিয়েছে ঠিকই, তবে তা হাত দিয়ে নয়, ওর নরম ঠোঁট দিয়ে। বুঝতে পারছিল না সামনে থাকা এই পাগল ছেলেটাকে সে শান্ত করবে কি করে। আবার খুব কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকায় এদিক সেদিক নড়তে পর্যন্ত পারছিল না বেচারি। তাই টেনশনে এই রকম কাজটাও করে ফেলেছে। আচ্ছা, টেনশন এর আগে কেউ কি এরকম কাজ কখনো করেছে কি জানি, আমার তো মনে পড়ছে না। ওদিকে শক্ত আঘাতের জন্য গাল এগিয়ে দিয়ে নরম আদর পেয়ে তামশির স্তব্ধ হয়ে গেছে যেন। গলায় অনেকটা আবেগ ঠেলে দিয়ে বেশ আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, এটা কেমন চর ছিল রে জেরি? যেই চরে ঠাস করে শব্দ হলো না, ব্যথা লাগলো না, গালের মধ্যে 4-5টা আঙুলের দাগ পড়লো না, তবে দাগ পড়লো ভেতরে ভেতরে। যন্ত্রণা হচ্ছে হৃদ গহ্বরে, দেহের ভেতরেও আমার কোথাও যেন কি একটা মিঠা যন্ত্রণা হচ্ছে রে জেরি। কি দিলি তুই আমায়? এত সুখ থাকে বউয়ের দেওয়া প্রথম চরে, তা আগে বুঝি নাই তো। জেফারের খুব লজ্জা লাগছে এখন। হুট করে কাজটা করে ফেলেও খুব অস্বস্তিতে পড়ে গেছে। তার উপর এই ছেলেটার অমন কথা, একটাও সুযোগ হাতছাড়া করে না ওকে লজ্জা দেওয়ার। বেচারি জেফার নিজেকে বাঁচাতে তামশিরকে পাশ কাটিয়ে বাঁদিকে পা বাড়ালে একজোড়া সামর্থ্যপূর্ণ বলিষ্ঠ হাত ওকে ওখানেই পাকড়াও করে ফেলল। জেফারের কিছু বলার বা করার নেই এই মুহূর্তে। পেরে উঠবে নাকি ও? বরং এই ছেলে যে এখন ওকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দেবে তা ভাবতেই ওর লজ্জা আরো বাড়ল। তামশির ওর কানের কাছে মুখ এগিয়ে এনে ফিসফিস করে বলল, বউয়ের ঠোঁটের নরম চট তো খেলাম, তুই কোথায় পালাচ্ছিস? এবার বরের থেকে গরম চটটা ফিরিয়ে দিয়ে কাহিনী ক্লোজ করতে হবে না? বলেই জেফারের আরো একটু ঘনিষ্ঠ হলো তামশির।
ঘাড়ে কাজটায় গাঢ় করে ঠোঁট আর নাক ডুবিয়ে দিল সেখানটায়। জেফার কেঁপে উঠল তামসিরের এমন অদ্ভুত স্পর্শে। প্রথম প্রথম হওয়া অনুভূতিগুলো ওকে ভীষণ এলোমেলো করে দিচ্ছে। অভিমানের স্বরে বলল, যাও তো, কথা বলবে না তুমি আমার সাথে? একটু মজা বোঝো না তুমি তামসির ভাই? কিভাবে বললে আমাকে ছুঁড়ে ফেলে আসবে? কেন ফেলে আসবে? আমাকে একটু চাই না তোমার, তাই না? বলেই মুখ হাড়ি করে রইল। তামসিরের খুব বলতে ইচ্ছে করছে। না রে পিচ্ছি বউ, তুই যা জানিস না তা আমি জানি। আমার শুধু তোকেই চাই। তুই রূপী যেইটাকে ছাড়া আজ থেকে এই টমের আর কোনো অস্তিত্বই যে টিকবে না। তুই ছাড়া আমি কিচ্ছু না। তোকে প্রচণ্ড রকমের ভালোবাসি তো। তবে মনের কথা মনেই রইল। তামসির এসবের তেমন কিছুই বলল না। দমে গেল, চলবে কেন? উল্টো নিজের ঠাট বজায় রেখে আরো একটু তেরামি করে বলল, কেন? আমি যদি ছুঁড়ে ফেলেও আসি তাতে আর কারোর তো ক্ষতি দেখছি না, শুধু আমার ছাড়া। আমার বাড়ি, আমার রুম আর আমার বাসর সবটাই তো আমার ফাঁকা হয়ে যাবে, ভেস্তে যাবে আমার এই রাতের সব চাওয়া পাওয়া। বউ ছাড়া বাসরটা করব কিভাবে? বউ ছাড়া কেন? তোমার বউ কি মারা গেছে যে তোমাকে বউ ছাড়া বাসর করতে হবে? এই যে আমি তোমার বিয়ে করা বউ, তোমার কাছেই তো আছি, থাকবো আজীবন। রাখবে না আমায়? সত্যি ওই বাড়িতে ছুড়ে ফেলে আসবে? এবারের কথাগুলো বেশ আকুল কণ্ঠে বলেই তামসিরের থেকে উত্তর চাইল জেফার। তখনই তামসির ওর হাতের শক্তপোক্ত বাঁধন আলগা করে হঠাৎই ছেড়ে দিল জেফারকে। জেফারেতে আরেক প্রস্থ অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগেই তামসির ওর সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। সেই সাথে দুই হাত দিয়ে টেনে ধরল নিজের দুই কানও। জেফারের অবাকতা এবার সীমা ছাড়ালো। তামসির তার গলার স্বর কোমল করে বলল, আই এম সরি রে জেফার, আমি সত্যি আজ তোর করা মজাটা বুঝতে পারিনি রে। আচ্ছা, বিয়ে করলে কি ছেলেরা বলদ হয়ে যায়? এমন কথা কি কখনো কোথাও শুনেছিস বলে তোর মনে পড়ছে? নইলে দেখ, যেই আমি সবাইকে ঘোল খাইয়ে বেড়াই, নাস্তানাবুদ করে ছাড়ি বাকিদেরকে, সে আমি কি না আজ আমার বউয়ের করা ওই মজাটুকু বুঝতেই পারলাম না? কেমন বেকুবের মতো রিয়্যাক্ট করে বসলাম। আসলে কতটা আনন্দ নিয়ে এই ঘরে এসেছিলাম তোকে বোঝাতে পারবো না। আমি তো জানি তুইও আমার জন্য অপেক্ষা করে বসে আছিস। আমার ব্যক্তিগত বউটা ঘরে একা একা আছে তো, তাই অনেকটা যুদ্ধ করেই এই রুমে এসে পৌঁছেছিলাম রে জেরি। আর ঠিক তখনই তোর করা ওই মজাটুকু আমার বুকের ভেতর কেমন টর্নেডো বইয়ে দিয়েছিল। তা তোকে কি করে বোঝাই বল না? তামসিরের কাতরতা মেশানো কথাগুলো শুনে জেফারের যেমন একটু কষ্ট কষ্ট লাগছে, তেমন খুব ভালোও লাগছে। কারণ এই যে তার তামসির ভাই এবছর দেশের তরুণ বিজ্ঞানীদের মধ্যে সেরার খেতাবে ভূষিত হওয়া বেস্ট ইমার্জিং সায়েন্টিস্ট। কাজের জায়গায় যার নাম ডাক সুখ্যাতি কোনোটারই কমতি নেই একটুও। ছোটবেলা থেকেই তো বরাবরের মেধাবী ছিল ছেলেটি, যে কিনা বাইরের জগতে সবার কাছে নিজের একটা বিশেষ ভাব ও ব্যক্তিত্ব বজায় রেখে চলে। সব কাজিনগুলোকে যে তার নিজস্ব গুণেই তার আঙুলের ইশারায় ঘোরায়। বুদ্ধিতে, শক্তিতে যে বাকি সবার চেয়ে এগিয়ে, সেই রাগী মানুষটা নাকি এভাবে নিজের অস্তিত্বের সবটা তুলে দিয়ে জেফারের সামনে হাঁটু মুড়ে সরি বলছে। ভাবা যায়? ভালোবাসা কি মানুষকে এতটাও নমনীয় করে? করে কি এতটা নমনীয় তার সেই বিশেষ মানুষটার কাছে? করে বোধ হয়। এই যে করলো। জেফার আজ একটু নতুন করে চিনল তার তামসির ভাইকে। এই ছেলের প্রতি ভালো লাগা, ভালোবাসা যে ওর দিনকে দিন বেড়েই চলেছে। জেফার খানিক ঝুঁকে নিজের দুহাতে আগলে ধরে কান থেকে হাত নামিয়ে দিল তামসিরের, বলল, তুমি ওঠো তো, বলেই ওকে ওভাবে বসা থেকে টেনে তুলল। তামসির আবারও আক্ষেপ করে বলল, জানিস ওই হারামিগুলো তো আমাকে আসতে দিচ্ছিল না। তুই নিজের সাক্ষী না বল, আমি কি কখনো কোনো দিন ওদের কোনো প্রাইভেট মোমেন্টে বাদ সেধেছি? বরং সবচেয়ে বেশি ইনিশিয়েটিভ নিয়ে নিজে ওদের এক একটার প্রাইভেসির ব্যবস্থা করে দিয়েছি কতবার। অথচ আজ আমার জীবনের এত বড় একটা রাত, যার স্বপ্ন দেখে এসেছি এতকাল, এমন একটা রাতকে ওই শালারা। জেফার আর তামসিরের কথা শেষ করতে দিল না। ওর মুখে আঙুল থেকে ওখানে থামিয়ে দিল তামসিরকে। এই ছেলের যা মুখ, তাতে কখন মুখ ফসকে বেফাস কি না কি বলে বসবে
তার ওই প্রাণের ভাই বন্ধু নামক শয়তানের দলকে, তখন আবার আরেক মুসিবত। তামসিরও থেমে গেছে তৎক্ষণাৎ। মুখের উপর চেপে ধরা জেফারের নরম আঙুলে চুমু খেল তামসির। এরপর জেফারের হাত পেছন থেকে ঘুরিয়ে নিজের সাথেই চেপে ধরল তাকে। এতে জেফারের পিঠ ঠেকল তামসিরের শক্তপোক্ত বুকে। চুপি চুপি বলল, থামানি কেন? আমাকে কি বোবা বানিয়ে রাখতে চাস? চাইলেও পারবি না। বলি এবার আরো একটু এগিয়ে গিয়ে জেফারের কানের লতিতে নিজের নাক ঘষল তামসির। উফ, এ কি হান করা অনুভূতি! মজা, দুষ্টুমি, প্রেম, ঝাড়ি সবকিছুই কেমন অদ্ভুত এই ছেলেটার। জেফার কিছু বলতে পারছে না এই মুহূর্তে। তামসির ভাই যতটা দুষ্টুমি করে তার চেয়ে বেশি দুষ্টু, বেশি অদ্ভুত তার আদরের ধরন, তার কাছে টানার ধরন। তেমনটাই মনে হলো এখন জেফারের। ধীরে ধীরে বুঝতে পারলো তামসিরের আদরের মাত্রা গভীর থেকে গভীরে যাচ্ছে। ছেলেটার যেন বড্ড তারা। নিজের মধ্যকার লজ্জা, অস্থিরতা তরতর করে বাড়তে থাকলো। জেফারও এবার তামসিরের এমন উষ্ণ ডাকে সাড়া দিতে চাইল, পুরোটাই নিজেকে তুলে দিতে চাইল তার টমের কাছে। ছেলেটার সবকিছুই যে খুব ভালো লাগে তার, এখনো ভালো লাগছে। ভালো লাগার এমন পরম মুহূর্তে জেফারও আরো খানিকটা এগিয়ে যেতেই হঠাৎই কানে এসে বিঁধল তামসিরের বলা কয়েকটা টুকরো শব্দ। তামসির ঘোর ঘোর কণ্ঠে বলে বসলো, একটা চর খাবি জেরি? কি সুন্দর একটা রাত, চারদিকের পরিবেশটাও এখন খুবই সুপ্রসন্ন। দিনের আলো ফুরিয়ে গিয়েছে সে প্রায় অনেকক্ষণ, তাই গরমের দাবদাহ কমে গিয়ে ধীরে ধীরে শিশিরের বিন্দুদের আগমনের শীতলতা এসে ভিড় করতে শুরু করেছে পুরো ধরণীতে। দিনভর তীব্র গরমের পর রাতের এই প্রহরে যা স্বস্তিদায়কই বটে। অথচ তামসিরের বলা কথাটা কান পর্যন্ত পৌঁছাতেই জেফারের কান গরম হয়ে উঠল। প্রিয় মানুষটার কাছ থেকে এমন প্রেমময় মুহূর্তের মাঝপথে এমন অনাকাঙ্ক্ষিত কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না পুচকে জেরি। নিজের মধ্যকার খরস্রোতা নদীর স্রোতের ন্যায় সারা শরীরে প্রবাহিত হওয়া এতক্ষণের শিহরিত লজ্জাভাব কেটে গিয়ে তা বিরক্তিতে রূপ নিল তক্ষুনি। পেয়েছেটা কি এই ছেলে? সবসময় কেন তার আমি করতে হবে? আরো পিছু লেগেছে। জেফার তেতে উঠে বলল, কি দেবে আমায়? চড় দেবে তাই তো? থাকো তুমি তোমার বাসন নিয়ে, বেহুদে এখানে থেকে তোমার চড় থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার। ধুৎ, মুডটাই দিল নষ্ট করে। বলেই নিজেকে এক ঝটকায় তামসিরের থেকে ছাড়িয়ে দিল। এরপর এগিয়ে গিয়ে নিজের লাকেজ থেকে কিছু বের করে নিয়ে গটগট পায়ে হেঁটে ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে তামসির বোকার মতো চেয়ে দেখলো জেফারের যাওয়া, বিড়বিড় করে বলল, যা শালা, কি হলো এটা? আমি তো তোর স্টাইলেই তোকে চরটা দিতে চাইলাম। কি চমৎকার সেই চর খাওয়ার অনুভূতি, অভিজ্ঞতাটাও দারুণ। তুই না একটু আগে শিখিয়ে দিলি এমন রোমান্টিক চরের হাতুড়ি টেকনিক, থুক্কু নিনজা টেকনিক। তাই আমিও একটু ট্রাই করব ভাবলাম, আর সেখানে তুই শালি কিনা ধোকা দিলি। বলে মাথায় হাত দিয়ে বসে পড়লো পাশে থাকা সোফায়। আজ একটার পর একটা বাউন্সারও খেয়েই যাচ্ছে এই নতুন বউরূপী জেরিটার কাছ থেকে। সবে আজ বিয়ে হলো, এখনো তো বাসর করাও বাকি। এর মধ্যে এই জেরিটা নাকানি চুবানি খাইয়ে যাচ্ছে তো যাচ্ছে। সামনে আরো কি কি যে আছে কপালে, আল্লাহ মালুম। তামসির ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে অস্ফুটে বলল, তবে তোকে আমার এই একলা জীবনে নিজের করে পাওয়ার পথটা তো সহজ ছিল না জেরি। বছরের পর বছর বয়ে চলা তোদের পরিবারের গতানুগতিক নিয়মের এত বছরের তেজি ঘোড়ার লাগাম টেনেছি আমি শুধু তোকে নিজের করে পাওয়ার জন্য। তার কতটুকুই বা জানিস তুই? তামসির যখন সবাইকে জানালো যে ও জেফারকে বিয়ে করতে চাইছে, তখন তো রীতিমতো একটা বড় বজ্রপাত হয়েছিল পুরো বাড়িতে। কাজিনগুলো সব একত্রে থাকায় সবগুলো অবাকতার দৃষ্টিতে চেয়ে থাকলেও তেতে ওঠে জেফারের ভাই সফর। ঘোর আপত্তি জানিয়ে বলে। তামসির শান্ত স্বরে বলে, ভাই, কথাটা কিন্তু আমার বাবা মায়ের সাথে সম্পর্ক নয়, শুধু আমার ওই জন্মসূত্রে বাবার পরিচয়ধারী লোকটার সাথে আমার সম্পর্ক নামমাত্র বলতে পারো। আমিও তা স্বীকার করছি, আমার মাটা তো সেই কবেই চলে গেছে। ও বাড়িতে এখন যিনি আছেন তার সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু তুমি আমাকে একটু বলবে ভাই, তোমার বোন কি রান্নাবান্না কিছু জানে? শিখিয়েছো কিছু? ঘরের কোনো কুটোটিও কি নেড়েছে কখনো? আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করতে চাও না, কারণ সেটা তোমাদের বংশ পরম্পরার ঊর্ধ্বে। অথচ বাকিদের মতো ওকে বাইরের জগৎটাকে চেনার সুযোগটুকু তোমরা দাওনি। কোনোদিন তো স্কুল কলেজেও একা ছাড়োনি।
এতটাই দেখে দেখে রাখতে, সব সময় আদর আহ্লাদ করে রাখো ওকে। সেখানে কোনো অচেনা পরিবারে বোনকে বিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে? বাইরের জগতের সাথে স্বল্প পরিচিত তোমাদের জেরিও কি পারবে সবার সাথে মানিয়ে নিতে? এখনও তো বোনের জন্য সব সিদ্ধান্ত তুমি নাও। বোনের শ্বশুর বাড়িতেও সেটা খাটবে, আবার বোনকে চাকরিও করতে দেবে না কোনো দিন। তার মানে পুরোপুরিভাবেও হয়ে যাবে গৃহস্থ নারী। সেখানে বাড়িতে সবার মন জুগিয়ে চলার মতো কোনটা তোমার বোন করতে পারবে বলে তুমি মনে করো? আমার বাবার ওই পরিবারে থাকার চেয়ে যে সামান্য করে করে থাকাটাও শান্তির, তা বোধ হয় তোমরা অস্বীকার করবে না। সেখানে আমি তো ওর জন্য আমার পুরো রাজ্য তৈরি করে রেখেছি, যেই রাজ্যের একমাত্র রানী হবে তোমাদের আদরের জেরি। সফর এবার আর কিছুই বলল না, কারণ ও জানে তামসির এইমাত্র যা যা বলল তার কোনোটাই অযৌক্তিক নয়, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কয়েকটা বাস্তবতা। বোনের সাথে ওর বয়সের ব্যবধানটা অনেক, তাই একটা ছোট্ট আদুরে পুতুলকে যতটা যত্ন করা হয় তেমন করেই সফর ওর বোনটাকে যত্নে আদরে বড় করেছে। ছোট থেকেই বোনটাকে এত বেশি আগলে রেখেছে যে ওকে দূরে পাঠাবে ভাবলেও সফরের বুকটা ছিঁড়ে যায়। সফর চুপ করে থাকায় তামসির সফর জেফারের বাবা মোজাফফর জামানের কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলেছিল, তোমার মেয়েকে আমায় দিয়ে দাও মামা, ওকে ছাড়া আমার চলবে না। খুব যত্ন করে ওকে আমার আত্মার সাথে আগলে রাখবো আমি, আমাকে বিশ্বাস করো তো। মুজাফফর জামান বলেছিলেন, দেখ তাজমির, আমি তোকে চিনি। তোর চোখের চাহনি থেকে শুরু করে আটকে থাকা নিঃশ্বাস পর্যন্ত আমাকে জানিয়ে দেয় তোর মনের ভেতরে জমা কথা, ব্যথা, সব কিছু। বোন মারা যাওয়ার পর থেকে আমি তোর দায়িত্ব নিতে চাইলেও তুই আমাকে মামা বানিয়ে রেখেছিলি, আর একমাত্র কারণ আমার জেফার। তা আমি বুঝতে পারতাম তুই তোর দিক থেকে পুরোপুরি পরিষ্কার ছিলি বলে এত কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছিস, তবুও আমার থেকে কোনো টাকা করি কিছু নিসনি। এর কারণও আমি জানি। অনেকদিন চেয়েছি, নিসনি, কারণ তোর যা চাই তা পাওয়ার জন্য তুই বাকি সুখগুলো ছেড়ে দিছিস নির্দ্বিধায় আনারসে। শুধু আজকে এই দিনটার জন্য যেন আমার জেফারকে তোর জন্য চেয়ে নয়, জয় করে নিতে পারিস। তাই এতগুলো বছরে কোনো ধরনের বোঝা তুই নিজের কাঁধে নিসনি। এমন একটা ছেলেকে আমার জামাই বানাতে কোনো আপত্তি নেই, থাকার তো কথা নয়। আমি আমার জেফারকে তোর হাতেই তুলে দিব সারা জীবনের জন্য। আমার মেয়েটাকে তুই দেখে রাখবি, আগলে রাখবি সব সময়। কিরে, রাখবি না? তামসির মামার কথা শুনে সঙ্গে সঙ্গে জাপটে ধরে জেফার সফরের বাবাকে, ওর অভিভাবককে, যিনি মামা হয়ে ঢাল হয়েছিলেন ওর জীবনে। তামসিরকে ওনার পরিবারের কাছে থেকে আলাদা হতে দেননি কখনোই। মোজাফফর জামান নিজের ছেলের দিকে ঘুরে এবার প্রশ্ন শুনলেন, তোমার কি এখনো এত আপত্তি আছে সফর? তুমি জেফারের বড় ভাই, শুধু নামের বা সম্পর্কে নয়, জেফারের প্রতি দায়িত্ব পালনও তুমি অনর। আমি কলেজের সূত্র এদিক ওদিক থেকেই বরাবর। আমার বর্তমানে তুমি ওকে দেখে রেখেছো সব সময়, ঠিক বট গাছের মতো। তোমার ঘরে একটা ছোট সুখ আসে নি এখনো, তবে জাফরকে তুমি প্রয়োজনের চেয়েও বেশি সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছো। তাই তোমার মতামতকে আমি বরাবরই প্রাধান্য দিয়ে এসেছি, এবারও তাই হবে। তবে তোমার সিদ্ধান্তে এবং বিবেচনা প্রতি আমার সম্পূর্ণ ভরসা আছে। সফর বলল। মুজাফফর জামান বললেন, নিয়ম করে বা করা বানিয়ে সে নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। বহু বছর আগে একটা নিয়ম তৈরি করা হয়েছে বলে তা আমি আর মানি জানি। কারণ সম্পর্ক ভাঙার হলে তা যে কোনোভাবে ভাঙতে পারে। আত্মীয়তে কিছু হয় না। তোমার দাদুরা যে সম্পর্কে বড়াই করেন, তারা কি এখন তাদের সেই কথাটিকে থাকতে পেরেছেন? পারেননি। এত বছরের জীবনের ভাঙা গড়া সাক্ষীতে আর কম হলাম না। তাই আজ না হয় আমরাও একটা নিয়ম ভাঙব। তামসিয়ের যদি এই
একটা চাওয়াকে পাওয়ার জন্য নিজের জীবনটাকে কঠোর নামিয়ে বেড়াজালে বেঁধে নিয়ে এতখানি পথ এগিয়ে যেতে পারি, তো বাকি পথটা না হয় আমরা ওর পথের সঙ্গে হিসাবে আমাদের জেরিটাকে সাথে দিয়ে দিব। সফরের আর কিছু বলার থাকতেই পারে না। সে তো জানে এই যে তামশির ওর খুব কাছের ভাই বন্ধু সবকিছু, এই ছেলেটা খুব মন দিয়ে ভালোবাসে সবাইকে। ওর বুদ্ধি দৃঢ়তা বেশি প্রকাশ পায় কাজের ক্ষেত্রগুলোতে, যা বরাবরই মুগ্ধ করে সফরকে। আর সম্পর্কের বেলায় তো ও আরও যত্নশীল। যখনই বাড়িতে আসে তখনই কোনো না কোনোভাবে সব ভাই বোনদের এক করে নেয়, তারপর আড্ডা হুল্লোড়ে মাতিয়ে রাখে সবাইকে। কি পারে না এই ছেলেটা? তাহলে শুধুমাত্র নিজের দাদুদের কথা ভেবে আর আদি কালের পুরনো ঝংধরা নিয়মের তোয়াক্কা করে তামশিরকে ফিরিয়ে দেওয়ার মতো ভুল তো আর হয় না এই মুহূর্তে। আর এইসব কিছু ভেবেই নিয়ে সফর বলল, মুজাফর জামান ছেলের বিচক্ষণতায় আবারও গর্বিত হলেন। সফর এগিয়ে গিয়ে তামশিরের দিকে 2 হাত বাড়িয়ে দিতেই 2 ভাইয়ে বুকে বুকে মিলালো। সেই স্মৃতি মনে পড়তেই তামশির একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বিয়েতে ওদের দাদুরা সত্যিই আসেননি, তাদের তৈরি করা বরংশ পরম্পরায় নিয়মের হেরফের তারা কোনো মতেই মেনে নেননি। তাই এক কথায় বলতে গেলে তারা বয়কট করেছে পুরো বিয়েটাকে। তা নিয়ে সকলেরই কিছুটা মন ভারী ছিল। তবে সময়ের সাথে সাথে বিয়ের আয়োজনের ডামাডোলে তাদের সেই পুরাতনী ধ্যান ধারণার প্রায় অনেকটাই ফিকে পড়ে গেছে। এখানে যারা উপস্থিত ছিল তারা আর ওসব নিয়ে কথা তোলেনি, কারণ পুরনো যে নিয়ম তৈরি হয়েছিল তা ভেঙে ভালো কিছু নতুনের নির্মাণ তো সকলেরই কাম্য। তামশির মুখ গোমরা করে বসে আছে সোফার উপর, বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে খাটের দিকে। ফুলে সাজানো খাটটা যেন তামশিরকে খুব করে কথা শোনাচ্ছে এখন, যেন ওরাও ওই শয়তানের দলটার মতো ওকে খোঁচা মেরে বলছে, কি খুব তো বিয়ে করে ভাব নিচ্ছিলিস, কি কি যেন বলছিলি ডেকে ডেকে, দিন রাত শালা শালা বলে চেঁচাতে থাকা পাবলিকগুলো কই? এবার বুঝিয়ে দিব দুলা ভাইয়ের কি জ্বালা না ঠেলা। হা হা, এবার তো ভাইয়া তুমি বুঝবা ছেলা কাকে বলে। বউয়ের জ্বালা তো আর জানো না বাবা, জীবন জিন্দেগি পুরাই সজনে ডাঁটা করে ছাড়বে। বিয়ে করেছিস বলে রাজ্য জয় করে ফেলেছিস ভেবে থাকলে তুই হদ্দ বোকা। তোর মতো টম বিড়ালের গলায় ঘন্টাটা কেমন বেঁধে দিলাম সবাই মিলে। এখন ওই পুচকে ইঁদুর তোর কাছে ঘেসবে বলে মনে হয়? তুই শালা না না দুলা ভাই, বিয়ের পরও চিরকুমারী থাকবি বলেছিলাম না? মিলছে তো আমাদের কথা? তামশির হাতে থাকা ঘড়িটার চোখ বোলাচ্ছে বারবার। প্রায় 20 মিনিট পেরিয়ে গেল ওয়াশরুমে ঢোকার, অথচ জেফার বের হয়নি এখনো। সেই যে রেগে মেগে গিয়ে ঢুকলো আর বের হওয়ার নামই নিচ্ছে না জেরিটা। তামশির উঠে দরজার কাছে এসে একটু টোকা দিল, দুষ্টমির গলায় বলল, কি রে জেফার, বাসরটা কি আমি ফুলের সাথে করব নাকি তুই বের হবি? আজকের মধ্যে বের হতে পারবি তো? জেফারের দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তামশির অধৈর্য হলো। দূর, রাতটা তো শেষ হয়ে যাবে, কোথায় ভাবলাম ওকে নিয়ে ওই গানটা গাইবো। এই রাত তোর আর আমার, এই চাঁদ তোর আর আমার, শুধু টম এন্ড জেরি দুজনের। সেখানে এই মেয়ে তো সত্যি সত্যি আমাকে ব্যাচেলর করে রেখে দেবে দেখছি। আবার গলা তুলে বলল, কি রে জেরি, ঘুমিয়ে পড়লি নাকি? জেফারের গলার আওয়াজ পাওয়া গেল এবার। বিরক্তি নিয়ে বলল, চুপ করো তো তামশির ভাই, এইসব ফালতু কথা আর ভালো লাগছে না। তামশির মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বলছি না আর ফালতু কথা, কিন্তু তুই এখনো বের হচ্ছিস না কেন? আমার দিকটা তো একটু বোঝার চেষ্টা কর। জেফার যা বুঝলো তাতে বলল, পারবো না তামশির ভাই, ও তুমি অন্য কোনো ওয়াশরুম ইউজ করো, আমি বেরোবো এখন। তামশির ওর বোকা বোকা কথা শুনে বলল, দূর শালি, আমি কি বলি আর তুই কি বুঝিস? আমাদের বাসরটা কিন্তু আজই, ভুলে গেলি নাকি? শালি বলাই জেফারের অভিমান বাড়লো আরো। ততক্ষণেও বিয়ের শাড়ি পাল্টে একটা ওভারসাইজ টি শার্ট আর প্লাজো পরে নিয়েছে। ঘুমের জন্য সব সময়ের আরামদায়ক পোশাক এটা ওর। মেকআপ তুলতে আর চুলের প্যাচ খুলতে এই মেয়েটার এত সময় লেগে গেল। এত হিজিবিজি করে বাঁধার কি দরকার ছিল কে জানে। কোনো রকমে প্যাচ খুলে চুলে একটা 5 ক্লিপ লাগিয়ে বের হয়েছে সে। রাগ করে চলে যাওয়ায় তামশিরের থেকে কোনো সাহায্যও চাইতে পারেনি। জেফার খট করে দরজা খুলে মুখ গম্ভীর করে বের হলো ওয়াশরুম থেকে, বলল, তুমি আমার শালি কেন বললে তামশির ভাই? আমি কি তোমার শালি? তামশির ওর দিকে তাকিয়ে থেকে ওকে দেখে নিল একটু। একে তো বাচ্চা বাচ্চা দেখতে,
তার উপর এভাবে এই পোশাকে আরো পিচ্ছি দেখতে লাগছে। বিয়ের রাতে বউকে বউ বউ দেখতে না লাগলে কি ফিল পাওয়া যায়? ধুর। তামসির বলল, তুই আসলে আমার শালি, নে এবার দুলাভাই ডাক। বলেই দরজার দুই দিকে দুই হাত রেখে ব্যারিকেড করে জেফারকে ওখানেই আটকে দিল তামসির। জেফার তাজ্জব বনে গেল। ওকে দেখেও যে সামনাসামনি তামসির ভাই আবার ওকে শালি বলবে এটাও ভাবতে পারেনি। এবার অভিমানের পাল্লা আরো ভারী হলো। সব দিক থেকে ওকে ঘিরে রাখা তামসিরের হাতে বেশ জোরে একটা চিমটি বসিয়ে দিল জেফার। মুখ ভেঙিয়ে বলল, এই নাও তাহলে, এবার শালির অত্যাচার ভোগ করো। এমন আচানক আঘাতে তামসির একটু ব্যথা পেলেও সব দিকটা সামলে আমলে না নিয়ে আলতো হেসে জেফারকে নিজের বাহুতে টেনে নিল। গলার ভাঁজে উষ্ণতা ছড়িয়ে জেফারের কথার পিঠে কথা জুড়ে বলল, ওই আমি কি এখনো তোর ভাই আছি? তুই আগের মতো এখনো আমাকে ভাই ডাকলে আমি তোকে শালি বলবো না তো কি বলবো, দাদি নাকি ডার্লিং? তোর কি ভাইয়ের অভাব আছে যে আমাকে ভাই ভাই ডেকে মুখে ফেনা তুলছিস? কয়টা ভাই লাগে তোর? শোন, তোর যদি এতই ভাইয়ের দরকার হয় তো যা গিয়ে তোর মা বাপকে বল তোর জন্য আর একটা ভাইয়ের ব্যবস্থা করতে। তুইও তো তাদের মাঝবয়সেরই রাজকন্যা, আরেকটা না হয় শেষ বয়সেই হলো। কথাটা শেষ করতেই জেফার হতবাক হয়ে তাকালো তামসিরের দিকে। কি সব বলছে এই পাগল ছেলেটা? বাবা মায়ের এই বয়সে এসে নাকি আমার আরেকটা ভাই? ধুর ধুর ধুর, কথার কোনো আগামাথাই নেই এই পাজি টমের। বিরক্তি নিয়ে বলল, মুখে কি কিচ্ছু আটকায় না তোমার বাদর ছেলে? কি বলছো এসব উল্টাপাল্টা? ওনারা তো তোমার মামা মামি হন, তাদের নিয়ে এটা কি ধরনের রসিকতা? তামসির সেই কথাকে পাত্তা না দিয়ে বলল, ঠিকই বলেছি, যাকে খুশি ভাই ডাক, দাদা ডাক, মন চাইলে দুলাভাইও রাখিস, কিন্তু এরপর থেকে একদম আমাকে ভাই ডাকবি না। আর এখন এই মুহূর্তে তো নাই, আমার আদর করতে সমস্যা হচ্ছে, তাই ডেকে আমার মধ্যকার স্বামী স্বামী ফিলটা কিল করিস না চেরি। জেফার ব্যাপারটা বুঝতে পেরে এখন নিজেই আনইজি ফিল করলো। ঠিকই তো, সেই তখন থেকে কি তামসির ভাই লাগিয়ে রেখেছে সে বোকার মতো? শুনতেই তো কেমন ভাই বোন টাইপের ফিলিংস আসছে। বলল, আসলে কি বলতো, এত বছর আমরা একরকম ভাবে ছিলাম কি না, অনেক দিনের অভ্যাস তো। আজ একদিনে তো আর সবটা হবে না, ধীরে ধীরে হবে। তাই আমার একটু সময় লাগবে, দিবে না সময়? সময় লাগবে? তামসির জেফারের দিকে আরও খানিকটা ঝুঁকতেই যাচ্ছিল। আর কত ধৈর্য ধরবে সে? তবে জেফারের বলা কথায় আর এগোনো হলো না তার। থেমে গেল ওখানে, ভ্রু কুচকে তাকালো। এবার বলল, তুই কিসের জন্য সময় চাচ্ছিস চেরি? তাহলে কি আজকের বাসর? কথাটা আর শেষ করতে পারল না তামসির। বুকটা কেমন হু হু করে উঠল তার কোনো এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তের অপূর্ণতার সংশয়ে। কাজিন মহলের বাকি ভাই বোনগুলোর সবাই জানে, জেফারও জানে তামসিরের আজৌবনের শখ ও প্রথম রাতেই বউকে পুরোপুরি নিজের করে নেবে। এই একটা মুহূর্তের জন্যই তো সে এতগুলো বছর অপেক্ষা করে আছে। যতই ফাজদামো করুক, বেহুদা মজা করুক, আর যার তার পেছনে লাগুক না কেন, কখনোই কোনো মেয়ের প্রতি এ ধরনের কোনো আগ্রহ তামসির দেখায়নি। বলা হয়ে থাকে সফলতার সিঁড়ি চড়তে শুরু করলে নাকি লোকে তার শিকড় ভুলতে বসে। তবে তামসির ওর সেসব সফলতাদেরকে কাজের জায়গাতেই ভাঁজ করে রেখে আসে প্রতিবার। এত বড় একটা সায়েন্স ইনস্টিটিউটের কত ভালো পজিশন তার, অথচ কাজিনগুলোর সামনে এলেই হয়ে যায় সকলের সেরা দুষ্ট টম। মস্তি মজায় আড্ডা হুল্লোড়ে ভরিয়ে রাখে সবাইকে। সেখানে ভালোবাসা নামক অনুভূতিগুলো তো ওর কাছে আরও মূল্যবান, একান্তই ব্যক্তিগত। সেটা যখন তখন যাকে তাকে বিলিয়ে দিবে নেভার। আসলে সবার বড় ভাই সফরও বাকি সকল ভাই বোনদের মিলিয়ে ওদের পুরো কাজিন মহলটা এমনই। যতই মুখ দিয়ে উল্টাপাল্টা বকুক, হাসি ঠাট্টা নিয়ে মেতে থাকুক না কেন, এই একটা ব্যাপারে ওরা যেন বদ্ধপরিকর। মনের কোণে জমানো যতখানি ভালোবাসা তার সবটা শুধুমাত্র ওদের ব্যক্তিগত মানুষটার জন্যই তোলা রাখবে। আর সেই বিশেষ মুহূর্তে প্রেম আবেদনে শুদ্ধ উপায়ে তা ঢেলে দেবে ওদের সেই ব্যক্তি বিশেষে। কি সুন্দর না ভাবনাটা! অথচ জেফার আজ সময় চাইছে। তামসিরের মুখটা ভার দেখালো। তামসিক একেবারে চুপ করে আছে। ওর এই মিঠে লগনে মোটেও এখন এই জেরির সাথে কোনো টক শো কিংবা কোনো ধরনের ডিবেটে ইন্টারেস্ট নেই কোনো প্রকার ফাইটিংয়ের মুডও। ও তো এখন ফুল অন লাভ মুডে, কারণ নিজের অধিকার আদায়ও বরাবর একটু বেশি অধৈর্য হবে। নাই বা কেন, বিয়ে করেছে সে। চোখের সামনে সদ্য বিবাহিত
তার বউরূপী একটা ফুটফুটে ফুল দাঁড়িয়ে আছে। সমস্ত অধিকার লিখে নেওয়া তো শেষ, এবার শুধু অধিকার অধিগ্রহণ করার পালা। সেখানে এত কথা বলে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা তো নেই। শূন্য বুকটা খা খা করছে জেরিটাকে আদর করে বুকে জড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু জেফার তো সময় চাইল। কতটা সময়? কতক্ষণের? কতদিনের? নাকি কয়েক মাস, বছর, যুগ পেরিয়ে শতাব্দীর? তামসিরের ভাবনার ট্রেন যে আজ থামার নামই নিচ্ছে না। তবে জেফার কিন্তু মোটেও এমন কিছুই ভাবছে না। ও তো জানে এই যে পাজি ছেলেটা টম, যে আজ এই মুহূর্ত থেকে ওর জীবনের সাথে জুড়ে গিয়েছে আজীবনের জন্য, তার মনটা ভীষণ রকমের সুন্দর। সেই সাথে মানুষটার চিন্তা ভাবনাগুলো হ্যাঁ একটু দুষ্ট বটে, না একটু না, বলা যায় শ্রেষ্ঠ দুষ্টু। তবে নিজের অধিকারের বিষয়ে সে বড্ড যত্নশীল। এই টমের মতো করে জেরিকে সামলাতে আর কেউ পারবে না, আর কেউ পারবে না জেফারকে এতটা ভালোবাসতে। জেফার তো জানে, মানে বিশ্বাসও করে, আর করে বলেই নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিয়েছে আসন্ন জীবনের জন্য। তাই তো নিজেও তামসিরকে ভ্রু কুচকে বলল, তুমি কি সত্যি বিয়ে করে বলদ হয়ে গেলে নাকি? বলো তো, কোথাকার কথা কোথায় নিয়ে টানছো তুমি? আমি কি বাসর নিয়ে কিছু বলেছি? শুধু ভাই ডাকার অভ্যেসটা চেঞ্জ করে নিয়ে বলেছি আমি। তুমি সবসময় এত বেশি কেন বোঝো? ঝাড়ি খেয়েও যেন হাফ ছেড়ে বাসল তামসির। কারণ ভালোবেসে এমন মিষ্টি করে ঝাড়তেই বা কজন পারে। ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো তামসিরের। মুচকি হেসে জেফারের নাকটা একটু টেনে দিয়ে বলল, তুইও তো একটু বেশি বুঝিস। বলেই ওর কানের কাছ থেকে চুল সরিয়ে একটা চুমু খেলো সেখানটায়। জেফার আনমনা হয়ে বলল, আমাদের সম্পর্কটা বোধহয় স্বাভাবিক হবে না তামসির ভাই। তুমি এখনো আমাকে তুই করে কেন বলো? বউকে কি কেউ তুই করে বলে? তামসিরও সাথে সাথেই জবাব দিল, না রে, বউকে একেবারে তুই করে বলতে নেই। তবে স্বামীর ইচ্ছেগুলো জানা সত্ত্বেও বোধহয় বউদের এমন নির্লিপ্ত থাকতে হচ্ছে। স্বামীকে যে প্রথম রাতে সালাম করতে হয় জানিস না? এই রাতটাকে ঘিরে আমার ইচ্ছেগুলো তো তোর অজানা নয় জেফার। তুই আমার বউ হয়েও আজ যদি সেভাবে বউয়ের আচরণ না করিস, আমার এতদিনের আকাঙ্ক্ষা আর অপেক্ষাগুলোর কোনো মূল্যই যদি না দিস, তোর স্বাভাবিকতা এক পক্ষ থেকে এক্সপেক্ট করছিস কিভাবে? তামসির কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ছেড়ে দিল জেফারকে। জেফার বলল, আমরা বোধহয় কেউ এই বিয়েটা নিয়ে সিরিয়াস নই, তাই এসব হচ্ছে। দেখেছো তুমি তোমার মতো, আর আমিও সেই আগের মতোই। আমার সবটা কেমন অগোছালো, অদ্ভুত সবকিছু। এভাবে কি সংসার হয়? কথাটুকু বলতেই জেফারের মনটা কেমন খারাপ হয়ে গেল। জেফার অবশ্য অতটাও ভেবে বলেনি কথাটা। তবে ওর বলা কথাটা তামসিরকে যে ঠিক কিভাবে কতখানি প্রভাবিত করলো তা তামসিরের মুখ দেখে বোঝা না গেলেও এবারে ওর গলার স্বরটা ভারী শোনালো খুব। উল্টো দিকে ঘুরে গিয়ে তামসির হঠাৎই বলে উঠল, জেফার, যাও পরনে টি শার্টটা চেঞ্জ করে তুমি একটা কামিজ আর সাথে হিজাব পরে নিয়ে অজু করে আসো। আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ করার আছে। তামসিরের মুখ থেকে আচমকা এমন কথাটা শুনে প্রথমে খানিক চমকালেও জেফার সাথে সাথে বুঝেও গিয়েছে তামসির কিসের কথা বলছে। তখনই ওর হুট করে হওয়া মন খারাপটা ভুলে গিয়ে হাসি মুখে ব্যাগ থেকে কামিজ বের করে, তার সাথে একটা উড়নো খুঁজে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মা তো ওকে বলেছেন এই কথাটা, আসার সময় রাহি ভাবিও বলে দিয়েছিল। তবে তামসিরের বলার ধরনটা কেমন যেন অদ্ভুতভাবে মন ছুঁয়ে গেছে জেফারের। এসব কথা বলতে কি ও কখনো দেখেছে না শুনেছে তামসিরকে? তার মুখের তুমিটা যেন এ যাবৎকালের শোনা সবচেয়ে মিষ্টি ডাক বলে মনে হলো জেফারের। আসলে প্রত্যেক মানুষের মধ্যে একটা স্বাভাবিক দায়িত্বপূর্ণ ও ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা নিহিত থাকে। কেউ কেউ আছে যারা সবসময় সেই ব্যক্তিত্ব সম্পন্ন সত্তাটাকে ফুটিয়ে চলে, যেমন জেফারের ভাই সফর। আবার কেউ কেউ সময় বিশেষে সেই সত্তাটাকে নিজের মধ্যে ধারণ করে। তামসির হচ্ছে ঠিক দ্বিতীয় শ্রেণীর প্রকৃতি। জেফারের বলা ওই কথাটার প্রভাবে ওর ভেতরে অধিষ্ঠিত সেই আলাদা সত্তাটাই যেন এখন জেগে উঠেছে। জেফার যতক্ষণে অজু করে বের হয়েছে, তামসিরও ততক্ষণে অন্য রুম থেকে ফ্রেশ হয়ে অজু করে নিয়ে ফিরে এলো। দরজা দিয়ে ঢুকতে গিয়েই দেখলো ওড়না দিয়ে হিজাব পরিহিতা জেফার হাসি মুখে ওর এবং নিজের জন্য জায়নামাজ বিছিয়ে নিচ্ছে ঘরের মেঝেতে। মেয়েটার ছোট্ট মুখটার সর্বত্র জুড়ে চেয়ে আছে কি দারুণ মায়া। সাথে সাথে আর ঘরে ঢুকলো না তামসির। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকেই তামসির সেই সুন্দর দৃশ্য চেয়ে চেয়ে দেখল। ভালো লাগছে তার এই সময়টা।
জেফারের উপস্থিতি টের পেয়ে ওর দিকে তাকাতেই মুখে একটা প্রফুল্লিত হাসি ফুটিয়ে এগিয়ে এলো তামসির। এবার সামনে আসতেই জেফার ওকে শুদ্ধ চিত্তে মুখে সালাম দিল। তামসির সালামের জবাব দিয়ে জেফারকে ইশারা করলে দুজনে একসাথে নামাজ আদায় করে নিল। জেফার মোনাজাতে হাত তুলে ওদের বৈবাহিক শান্তি, একে অপরের প্রতি সম্মান আর উভয়ের সুস্থতা কামনা করল। সেই সাথে তামসিরকে জীবনের বিশেষ মানুষটার রূপে পাওয়ার জন্য শুকরিয়া আদায় করে নিল সৃষ্টিকর্তার কাছে। তামসিরের এই কিছু সময়ের ব্যবহারও ব্যক্তিত্ব ওকে মুগ্ধ করেছে। মোনাজাত শেষ করে পাশে তাকাতেই দেখল তামসির এখনো মোনাজাতে হাত তুলে আছে। জেফারের মনে হচ্ছে তার শরীরটা যেন একটু একটু পর পর কেঁপে উঠছে। না, সে কি কাঁদছে? কেন? এত কিসের কষ্ট তার? কোনোদিন তো বুঝতে দেয় না। মনে মনে বলল, এই তামসিরকে আমি কোনোদিনও দেখিনি। এমন একটা মানুষ কিনা আমার জন্য অপেক্ষা করছিল। কি বা যোগ্যতা রাখি আমি এই মানুষটাকে নিজের করে পাওয়ার? তবুও সে আমায় ঠাঁই দিয়েছে তার জীবনে। না জানি কত লড়াই করেছে এই মানুষটা আমার বাড়ির ওই নিদারুণ নিয়মটা ভাঙার জন্যে। প্রার্থনারত তামসিরের মুখের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন শীতল হয়ে গেল জেফারের। তাকিয়েই থাকলো মুগ্ধ নয়নে। মনে মনে আবারও বলে উঠল, পাশে বসে থাকে এই মানুষটা কেন এত সম্মোহ? সব কিছুতেই কেমন একটা বিমোহিতের ছাপ। এই যে মুখটা কত পবিত্র লাগছে, ইচ্ছে করছে তার ওই গড়িয়ে পড়া অস্ত্রগুলো নিজের সবটা দিয়ে মুছে দিতে। আমি কি পারবো এই মানুষটাকে যোগ্য সঙ্গ দিতে? জেফার ওভাবে বসে থেকেই আলতো করে মাথা রাখলো তামসিরের কাঁধে। তামসির তা বুঝতে পেরে ধীরে ধীরে মোনাজাত শেষ করে চোখে মুছে নিয়ে জেফারের মাথায় নিজেও মাথা ঠেকিয়ে দিল। জেফার জিজ্ঞাসা করলো, মায়ের কথা মনে পড়ছে? পরশু তো ওনার বার্ষিকী, তাই এতক্ষণ ওনার জন্য আলোর কাছে দোয়া চাইছিলে? তামসির একটু অবাকই হলো, বলল, তুমি কি করে বুঝলে? জেফার বলল, এমনি মনে হলো। আর আমাদের জন্য দোয়া চেয়েছো? তামসিরের বুকটা প্রশান্তিতে ভরে গেল, বলল, চেয়েছি। জেফার বলল, আমিও চেয়েছি। তামসির ডাকলো, জেফার। জেফার ওর কাঁধে মাথা রেখে ছোট্ট সাড়া দিল। তামসির বেশ নরম গলায় বলল, আমরা কি স্বাভাবিক স্বামী স্ত্রী হতে পারবো না? আমাদের সংসারটা কি সুন্দর করে গুছিয়ে নেওয়া হবে না জেফার? স্বাভাবিক হবে না আমাদের জীবনটা? কিছু কথা কখনোই বলতে নেই। মনে মনে প্রশ্নগুলো খুব করে দানা বাঁধলেও ভুলক্রমেও মুখে ফুটে তা উচ্চারিত যেন না হয়, সেটা খেয়াল রাখাও জরুরি হয়ে ওঠে কখনো কখনো। আর ঊর্ধ্বদিকের মানুষটা যদি হয় তামসির প্রকৃতির, তাহলে তো হয়ে যায় বাধ্যতামূলক। তামসিরের আকুতি ভরা কণ্ঠে বলা ওই কথাগুলো, আমরা কি স্বাভাবিক স্বামী স্ত্রী হতে পারবো না জেফার? আমাদের সংসারটা কি সুন্দর করে গুছিয়ে নেওয়া হবে না? স্বাভাবিক হবে না আমাদের জীবনটা? তুই আর আমি মিলে কি পারবো না হতে সুন্দর একজোড়া স্বামী স্ত্রী, যাদের ভালোবাসায় একটা সম্পূর্ণ পরিবার তৈরি হবে? আর কতকাল একলা থাকবো আমি? বাড়ি ফিরে ফাঁকা ঘরটায় ঢুকতে আমার ইচ্ছে করে না জানিস। ক্লান্ত শরীরে চাবি হাতড়ে বাইরে থেকে দরজা খুলতেও আর শক্তি পাই না আজকাল। আমার যে এবার একটা নিজের পরিবার চাই বউ। তুই পারবি না আমাকে একটা স্বাভাবিক পরিপূর্ণ পরিবার দিতে? তামসিরের গলা ধরে আসছিল শেষের কথাগুলো উচ্চারণ করতে গিয়ে। জেফার স্পষ্টই বুঝল ওর বলা কথাটা তামসিরকে ঠিক কোথায় আঘাত করেছে। মানুষটা তো সারা জীবন একা একা থেকেছে, আলাদা থেকেছে নিজের পরিবার থেকে। ছোটবেলায় মাকে হারানোর কারণে সংসার নামক পূর্ণতার স্বাদ সে পায়নি কখনোই। একটা সাজানো গোছানো জীবনের সুখকে তাই তো কাছ থেকে আর ছোঁয়া হয়ে ওঠেনি তার। একটু বুঝতে শেখার পর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল হোস্টেলে। বড় হওয়া, পড়াশোনা করা এসবই সে করেছে বাড়ির বাইরে থেকে। বাবার দ্বিতীয় বিয়ের পর নিজেদের বাড়িটাকে আর বাড়ি বলে মনে হতো না তামসিরের। মনে হতো যেন কোনো এক পরের বাড়ির অনাহুত অতিথি হয়ে ঢুকে পড়েছে সে ওইখানে। যেন সে নিতান্তই অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় পরগাছা। সকলেরই কেমন একটা দায়সারা ভাব। তাই বাড়ি যেতে তার আর ইচ্ছে করতো না। পড়াশোনায় ভালো ছিল বলে মেধাবৃত্তির টাকায় নিজের পড়াশোনার খরচ আর হোস্টেলের খরচ চালানোটা ঠিক কোনো মতে হয়েই যেত। তাই বাড়ির সাথে যোগাযোগ কমিয়ে দিল। সেখানে আপন বলতে কাউকে পাশে পাওয়া যায় না। সেখান থেকে কোনো অর্থ সম্পদ নিয়ে কিংবা মায়া বাড়াতে চেয়ে তো কাজ নেই মোটেও। ফিরতি হিসেবে তো ভালোবাসা সে পায় না। তাই একটা সময় আসা যাওয়াটাও একেবারে বন্ধ করলো। বাড়ির লোকের আর কি, তারা তাদের জীবনে ভীষণ ব্যস্ত।
তাই তারাও আর খোঁজ নিত না খুব একটা। সফর জেফারের বাবা মা তামসিরকে ছোট থেকেই ভালোবাসতেন, তবে যেহেতু তামসির বরাবরই দুষ্ট, তাই ওদের বাবা তেমন শাসনটাও করতেন ভাগ্নিকে, আর ওদের মা আগলে রাখতেন। ছুটিতে তামসির ওর বাড়িতে না গেলেও সফরের বাবা ঠিকই তার নিজের কাছে নিয়ে আসতেন মাহারা ভাগ্নেটাকে। পড়াশোনা শেষ হলো। অতুলনীয় মেধা ও দক্ষতায় কর্মক্ষেত্রে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিতেও ছেলেটার খুব বেশি সময় লাগলো না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিনা, বর্তমানে দেশের সায়েন্স ইনস্টিটিউটের নামকরা সায়েন্টিস্টের তালিকায় তার নামটা সগৌরবে প্রতিষ্ঠিত। তরুণ সমাজের কাছে সে যেন এক জলজ্যান্ত দৃষ্টান্ত। বলতে গেলে বাইরের জগতের কোনো অপূর্ণতাই তামসিরকে খুব একটা ছুঁতে পারেনি কখনো। ছেলেটার যত শূন্যতা তার সবটাই শুধু ওর ব্যক্তিগত জীবন নিয়ে। তাই নিজের একটা পূর্ণ সংসার তৈরি করার যে খুব শখ তার। প্রিয় মানুষ দিয়ে একান্ত কিছু সুন্দর মুহূর্ত দিয়ে জীবনটাকে পূর্ণ করে তোলার যে ইচ্ছা সে লালন করে এসেছে এতকাল, তা কি এবার পূরণ হওয়ার পালা নয়? তামসির এখনও জেফারের উত্তরের অপেক্ষায়। কি জবাব দেবে জেফার তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সে। সত্যি কি সে কোনোদিনই একজন ফ্যামিলি পার্সন হয়ে উঠতে পারবে না? সংসার নামক সুখ দুঃখের খেলাটা কি আজীবন তার জন্য শুধুই তাসের ঘরের মতো ঠুনকো হয়েই রয়ে যাবে? কিন্তু সে তো এমনটা হতে দিবে না বলে পণ করে রেখেছে। বাবা মায়ের মধ্যে যতটা মতের অমিল সে দেখে এসেছে, তার কোনো কিছুরই জায়গা দিবে না সে তার আর জেফারের দাম্পত্য জীবনে। মেয়েটা যে সবসময় ওকে নিয়েই মেতে থাকে, হোক না সেটা মজার ছলে কিংবা খুঁত খোঁজার ছলে। পাশে থেকে নিজের মানুষ হওয়ার অনুভূতি তো কিছু কম দেয়নি। বাকিরা তো এলো গেল কতই, রয়ে গেছে তো শুধু এই জেরিটা। ওকে ছাড়া এই টম বিড়াল আর কই? কোথায় তার অস্তিত্ব? কোথাও তো এত নিবিড়ভাবে খুঁজে পায় না সে নিজেকে। তামসির উৎকণ্ঠা নিয়ে ছোট্ট একটুখানি উত্তরের জন্য অপেক্ষায় থাকলেও এত সুন্দর একটা মুহূর্তে জেফারে শুধু হ্যাঁ বা নাতে তামসিরের প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না। ও তামসিরের আরও একটু কাছাকাছি হয়ে এগিয়ে গেল, হাতের বাঁধন দৃঢ় করে বলল, এত ভেবো না তো তুমি। স্বাভাবিকতা আর অস্বাভাবিকতার মাঝে যেটুকু আছে তার মধ্যেই তুমি আর আমি মিলে আমাদের ছোট্ট সংসারটা গড়ে তুলবো, কেমন? তথাকথিত স্বাভাবিক সম্পর্ক বলতে ওই আদিকালে যেরকম গদবাঁধা নিয়মের বেড়াজাল থাকে তা আমারও পছন্দ নয়। তুমি আর আমি তো বাকিদের মতো নই, তাই না? আমরা যেমন আলাদা, আমাদের সম্পর্কটাও তেমন আলাদাই হলো না হয়। তুমি যেমন আছো তেমনই থাকো, শুধু মাঝে মধ্যে আমাকে এই অন্যরকম তামসিরটাকে একটু দিও প্লিজ। আমি খুব যত্ন করে আদর করব তাকে, দিবে না? বলে কাঁধ থেকে মুখটা একটু তুলে তামসিরের চোখে চোখ রেখে উত্তর চাইল জেফার। তামসির মুচকি হেসে বলল, আজ থেকে আমার সম্পূর্ণ সত্তাটাই তোমার হাতে তুলে দিলাম বউ। জেফারও আবার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, আমিও। তখনই তামসির চটপটে গলায় বলে উঠল, তাহলে চলো, দেনা পাওনা মিটিয়ে নেই। দেনমোহর তো আমি দিয়েই দিয়েছি, এবার তোমার বিশাল সাম্রাজ্য আমার হাতে তুলে দিবে, চলো। জেফার ওর কথার মানে বুঝতে পেরে ওকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। খালি হাবিজাবি বকো তুমি, তামসি। জেফারের কথা ফুরোবার আগেই তামসির ওর ঠোঁটে আঙুল চেপে ধরল। হিস, ওইটা যেন আর না শুনি। আমি কিন্তু আমার সেই অন্যরকম তামসিরটাকে তোমার হাতে তুলে দিয়েছি, বাকিটা দেওয়ার পালা এবার তোমার। বলেই উঠে পড়ল তামসির। সাথে সাথে জেফারে উঠল। নিজের জায়নামাজ গুটিয়ে তামসির জেফারেরটাও গুছিয়ে রাখলো বেডসাইড টেবিলের উপর। এরপর এলো সেই ক্ষণ। মুখ জুড়ে মোহময় হাসি ফুটিয়ে জেফারকে কোলে তুলে খাটের কাছে আনতেই জেফার আঁকড়ে ধরল তামসিরের বাহু। তামসির কিছু বলল না, মুখের হাসিটাকে আরও একটু প্রশস্ত করে জেফারের কপালে একটা চুমু খেয়ে ওকে খাটে বসিয়ে দিল। জেফারের মুখেও সুখের হাসি, মন জুড়ে বইছে আসন্ন মুহূর্তের কিছু ভয়, কিছুটা সংশয়, আর বাকিটা শুদ্ধ প্রণয়ের উত্তাল আকাঙ্ক্ষা। তামসির ডাকল, জেফার। জেফার মুখ তুলে চাইল তামসিরের দিকে। তামসির বলল, আমরা কি এখনো সিরিয়াস নই এই সম্পর্কটা নিয়ে? এই সুখের মুহূর্তে চোখ দুটো ছলছল করছে তামসিরের। জেফার খামচে ধরল তামসিরের পাঞ্জাবির কলার। বারবার একটাই প্রশ্ন করছে মানুষটা। জেফার বুঝল ওর ওভাবে বলাটা মোটেও ঠিক হয়নি তাদের এই সম্পর্কটাকে নিয়ে প্রশ্ন তোলা। মনে মনে সিদ্ধান্ত নিল ওর বলে ফেলা ওই কথা আর তামসিরের এত বছরের শূন্যতা
এসব মিলেমিশে তামসিরের হৃদয়ে সেই স্থানটাতে বিধে গিয়ে ক্ষত সৃষ্টি করে রেখেছে দিনের পর দিন। তার সমস্তটা নিজের ভালোবাসা দিয়ে সরিয়ে তোলার গুরুদায়িত্ব সে পালন করবে আজ এই মুহূর্ত থেকে। আর কোনো দ্বিধার দেওয়াল জেফার রাখবে না নিজেদের মাঝে। এই সময়টা যে পূর্ণতার, সেখানে কোনো প্রশ্নের কোনো দ্বিধার জায়গা নেই, একটুও নেই। জেফার তামসিরের চোখে চোখ রেখে অসন্দিগ্ধ কণ্ঠে বলেও দিল, লাভ ইউ তামসির, ইউ মেড এভরিথিং টু মি, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট ইন মাই লাইফ দেন ইউ, মাই হার্ট অনলি বিটস ফর ইউ, ভেরি সুন you and I will make a complete family together. I really love you a lot. তামসির এবার ওর প্রশ্নের উত্তর পেয়ে গেল। এই তো সুখ, এই তো সেই ভালোবাসা যার ক্ষণে গুনে গেছে সে দিনের পর দিন। তামসির জেফারকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, And I love you from the moon and back. জেফার, love you to the power of infinity. আমার পিচ্চি বউ, না ঝগড়ুটে জেরি বউ। জেফার ভ্রুকুচকে তাকাতে তামসির এবার একটু শব্দ করে হেসে ফেলল। জেফারের গালটা একটু টেনে দিয়ে বলল, মিষ্টি বউ, টেস্ট করে দেখি। বিয়ের 4 বছর কেটে গেছে, 11 মাসের একটা পুচকু ছেলেও আছে এখন ওদের। তবুও এখনো তামসির খুব বেশি রেগে গেলে কিংবা জেফারকে রাগাতে চাইলে মাঝে মাঝেই শালি বলে ডাকে। তাতে জেফারও আরও অভিমানী রূপ নেয়। তবুও দুজনের সেই রাগ অভিমানে মিশে থাকে প্রেম, ভালোবাসা, আদর আর জেরির সেই অভদ্র শয়তান টম বাদরটার দুষ্টুমির সংমিশ্রণ, যা ওকে প্রতি মুহূর্তে প্রেমের স্পর্শে কাঁপিয়ে তোলে। তবে জেফারও কম যায় না কি? তামসির গভীর সান্নিধ্যের মতলব করে কাছে আসতে গেলেই জেফার ভাই বলে ডেকে দেয়, আর এতেই তামসির খেপে উঠতে বাধ্য। ব্যাস, পুনরায় শুরু হয় এদের টম এন্ড জেরির যুদ্ধ। এ দুটোর এই যুদ্ধ বোধহয় আজীবন থামার নয়।